সম্মানিত বন্ধুগণ, আসসালামু আলাইকুম। দূরের কাছে দেশে অথবা দেশের বাইরে থেকে প্রিয় বন্ধুরা ঠিক এই মুহূর্তে যে যেখান থেকে বাস্তব জীবনের গল্প শোনার জন্য আমার সাথে জয়েন করেছেন, আমি আপন আর যে আপন জীবনের গল্পের 996তম পর্বে আপনাকে বরাবরের মতো স্বাগতম জানাচ্ছি। প্রিয় বন্ধুগণ, আজ আমি আপনাকে শোনাবো বরিশালের ছেলে মোহাম্মদ সুমনের জীবনের হৃদয় কাঁপানো চরম প্রতারণামূলক এক বাস্তব জীবন কাহিনী। বন্ধুরা, আজকের গল্পের টাইটেল যে 3 শর্তে দুধমাকে বিয়ে করে সন্তান। আই রিপিট, 3টা শর্তে রাজি হয়ে দুধমাকে বিয়ে করে বরিশালের এক যুবক। আমাদের এই পৃথিবীটা স্বার্থর একটা মহারঙ্গমঞ্চ। আমরা বেশ কয়েক মাস আগেও দেখেছি, সন্তান যখন ছাগল চুরি করতে গিয়ে দুর্নীতির দায়ে ধরা পড়ে, এনবিআরের কর্মকর্তা বাবা তখন সেই সন্তানকে অস্বীকার করে। স্বার্থের দুনিয়াতে স্বার্থবিহীন মানুষ খুঁজে পাওয়া বড় মুশকিল। কিন্তু আপনি অবাক হয়ে যাবেন যে কেমন 3 শর্তে স্বার্থের বিনিময় হয়ে বরিশালের ছেলে তার মাকে বিয়ে করে। আশা করব শুরু থেকে শেষ পর্যন্ত গল্প জুড়ে আমার সাথেই থাকবেন এবং গল্প শেষে আমাদের বরিশালের ভাই সুমনকে ঠিক আপনার মতো করে একটা মন্তব্য কমেন্ট বক্সে লিখবেন। ধন্যবাদ সবাইকে। সুপ্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ সুমন, আমার বাড়ি বরিশাল। বন্ধুরা, আমি আমার জীবনের গল্পটা শুরু করার শুরুতে আপনাদেরকে আমার পরিবারের বিষয়ে জানিয়ে রাখি। আমার পরিবারে আমি আছি, আমার বাবা আছে, রয়েছে আমার দাদি সহ আমার একজন কাকা, আমার মা নেই। ছোটোবেলা থেকে আমি আমার মায়ের ভালোবাসা পাইনি। আমি আমার আরেকটা মানুষকে মা বলে ডাকি, তবে তিনি অন্য ঘরের একজন আমার পুপি। আমাদের ঘরে আসে, আমাদের ঘরে থাকে এবং তাকে আমি মা করে সম্বোধন করি। একটু একটু করে যখন বড় হই, সম্পূর্ণ বড় হবার পরে নিজের ভিতর যখন জ্ঞান বুদ্ধি আসে, তখন বুঝতে পারি আমি যাকে মা করে ডাকি মূলত সে হচ্ছে আমার সম্পর্কে পুপি হয়। আমার ছোটোবেলায় আমার মা আমাকে জন্ম দেওয়ার সময় আমার আম্মা মারা যায়, কিন্তু তারই 4 দিন আগে ওই পুপির ঘরে একটা মৃত সন্তান হয়। একইভাবে মৃত সন্তান হওয়ার পরে আমি যখন জন্মাই, আমার মা সাথে সাথে মৃত্যুবরণ করে। তো সে সময় আমার ওই ফুফি আমাকে নিয়ে যায়, তিনি তার বুকের দুধ খাইয়ে আমাকে বড় করে, যার জন্য আমার ওই ফুফিকেই আমি মা বলে সম্বোধন করে থাকি। আমাদের পরিবারটা বরিশাল শহর থেকে মোটামুটি বেশ দূরে কোনো এক ছোট্ট গ্রামের এক উচ্চ মধ্যবিত্ত পরিবার। আমার বাবা আসলে তেমন কিছুই করতো না, কিন্তু আমাদের অগাধ জায়গা সম্পত্তি ছিল, আমাদের প্রচুর পরিমাণের প্রপার্টি ছিল, জায়গা সম্পত্তি ছিল। ওই জায়গা সম্পত্তি দেখাশোনা করেই আমার বাবা চলতো। আর আমার বাবা আমার মাকে অত্যাধিক ভালোবাসতো। মাকে এত বেশি ভালোবাসতো যে আমার মায়ের মৃত্যুর পরে এমন কোনো দিন নেই যে মায়ের কবরের কাছে গিয়ে আমার বাবা কোরআন তেলাওয়াত করেনি। প্রতিটা দিনে আমার মায়ের কবরের কাছে গিয়ে আমার বাবা কোরআন তেলাওয়াত করতো, মায়ের জন্য কান্নাকাটি করতো, হাত তুলে আল্লাহ তাআলার দরবারে মায়ের জন্য দোয়া চাইতো। স্ত্রীর প্রতি এমন ভালোবাসা দেখে আমাদের এলাকার মানুষও সবাই অবাক হয়ে গেল। এত মানুষ বিয়ে করলো, বউ মারা গেল, কিন্তু কেউ কখনো তার স্ত্রীর কবরের কাছে গিয়ে মাসে একটা উকিও মারতো না। কিন্তু আমার আব্বা প্রতিটা দিন আমার মায়ের কবরের কাছে গিয়ে বসে থাকতো, কোরআন পড়তো। এজন্য সবার চোখে আমার আব্বা অত্যন্ত ভালো একজন মানুষ হয়ে পড়ে। কিন্তু আমার ওই শাহিনা পুপি, তিনি আমাদের বাসায় সবসময় আসতো, থাকতো। এবং আমি জন্ম হবার পরে পুপির ঘরে আরও 2টা ছেলে সন্তান হয়, মানে আমার ওই পুপির ঘরে। আমিও তাকে মা করে ডাকি এবং তার সন্তানদেরকে ভাই করে ডাকি। তিনিও আমাকে তার সন্তানের মতো আদর করে। তার ছেলেগুলোর সাথে আমি তখন আস্তে আস্তে স্কুলে যাইতাম, এখানে সেখানে আমি চলাফেরা করতাম। পুপি আমাকে অত্যাধিক ভালোবাসতো, এত বেশি ভালোবাসতো যে ভালোবাসার বর্ণনা আমি দিয়ে শেষ করতে পারবো না। তিনার বড় সন্তান মারা যায় এবং খুব কম বয়সে তার বিয়ে হয়, এবং সন্তান মারা যাওয়ার পরে আমি একমাত্র তার সন্তান হিসাবে, তার বড় সন্তান হিসাবে তার কাছে পরিচিতি পাই। এভাবে দিনের রাতগুলো কাটতে কাটতে একটা পর্যায়ে আমি মোটামুটি বড় হই। আমি তখন ক্লাস 8-এ পড়ি আমাদের এলাকারই একটা স্কুলে। আমি যখন ক্লাস 8-এ পড়ি তখন কিন্তু আমার যেই 2টা ভাই আছে, মানে পুপির যে 2টা সন্তান আছে, তারা তখন আমার পিটাপিটি তারাও ওই স্কুলেই পড়াশোনা করতো। তো ক্লাস 7-এ পড়া অবস্থায় আমার আব্বা হঠাৎ করে অনেকটা অসুস্থ হয়ে পড়ে, মানে এত বেশি অসুস্থ হয়ে পড়ে বলার মতো না। আমার আব্বা হাঁটাচলা করতে পারে না এবং ঘরবন্দি হয়ে পড়ে। আর আমার কাকা, আমার যে ছোট কাকা ছিল, আমার কাকা এক মেয়ের সাথে রিলেশন করে বাড়ি থেকে পালিয়ে চলে যায়। এবং পালিয়ে চলে যাবার পরে ওই মেয়েকে আর আমার কাকাকে খুঁজে পাওয়া যায়নি। অনেকের মুখে শুনতাম যে কাকা আর ওই মেয়েকে নাকি মেরে ফেলেছে কেউ না কেউ, তাদের কোনো সন্ধান পাওয়া যায়নি। ওই মেয়েরও কোনো সন্তান নেই, আমার কাকারও কোনো সন্তান নাই। দীর্ঘ অনেকগুলো বছর কেটে যায়, তারা আর পরিবারে ফিরে আসে না। যার জন্য গ্রামের মানুষ, এলাকার মানুষ এবং আমার যে দাদা দাদি আছে বা আমার যে আত্মীয় স্বজন আছে, তারা সবাই মনে করতো যে আমার ওই কাকা এবং কাকি মারা গেছে, এটাই সবাই মনে করতো। এরকমভাবে আমি তখন বড় হচ্ছিলাম। এবং আমি যখন ক্লাস 8-এ পড়তাম তখন কিন্তু আমার দাদি ছিল, আমার দাদিও মারা যায় এবং অনেক বছর আগে আমার দাদাও মারা যায়।
তো সবাই মারা যায়, পরিবারে তখন একমাত্র আমিই ছিলাম এবং ছিল আমার বাবা। আমার বাবা অত্যাধিক অসুস্থ থাকার কারণে তেমন কোনো কাজকাম করতে পারতো না, ঘরের মধ্যেই বসে থাকতো। ঠিক একটার সময় হঠাৎ করে ক্লাস 8-এ পড়া অবস্থায় আমার আব্বা মারা যায়। দিনের 11টা বাজে স্কুলে খবর যায় যে আমার আব্বা মারা গেছে, এবং আব্বুর এই মৃত্যুর খবর শুনে আমি দৌড়িয়ে স্কুল থেকে বাড়িতে আসি, এবং বাড়িতে আসার পর দেখতে পাই আমার বাবার মাথাটা উত্তর দিকে দিয়ে সাদা একটা কাপড় দিয়ে আমার বাবাকে ঢেকে রেখেছে। আব্বাকে এই অবস্থা দেখার পরে আমি নিজের চোখের পানি ধরে রাখতে পারিনি। আমার এই পৃথিবীতে মা বলেন আর বাবা বলেন, একমাত্র আমার বাবাই ছিল আমার পৃথিবী। বাবাকে অনেক বেশি ভালোবাসতাম। বাবাকে ছাড়া আমি কোনো কিছুই বুঝতাম না। আমার আব্বা ছিল আমার দেহের অক্সিজেন, এবং আব্বার এই মৃত্যুতে আমি সম্পূর্ণভাবে ভেঙে পড়ি। আব্বা মারা যাওয়ার পরে আব্বার দাফন কাফন করি, আব্বার সব কিছু সম্পূর্ণ হয়, এবং হওয়ার পরে আমি তখন আর স্কুলে যাই না, মানে পড়াশোনা করি না। আমার ওই দূরসম্পর্কের পুপি, যিনি আমার দুধমা হয়, তিনি আমাকে বলে যে সুমন, তুই স্কুলে যা, পড়াশোনা কর, এভাবে বাড়িতে বসে থাকবি, এটা কোনো কথা? আমি বললাম, পুপি আমার ভালো লাগে না মা, আমার ভালো লাগে না স্কুলে যাইতে। আমি বেশিরভাগ সময় আমার বাবা মায়ের কবরের কাছে গিয়ে বসে থাকতাম। এবং এরকম করে সময়গুলো কাটতে কাটতে আমার ওই পুপির, মানে শাহিনা, আমার ওই দুধমায়ের, ওনার হচ্ছে মানে ভাই আছে। তার ভাইয়েরা করে কি, যে আমাদের যে জায়গা সম্পত্তিগুলো ছিল এগুলো ওরা দখল করতে শুরু করে, মানে দখলে নিতে শুরু করে বলতে ওনারা চাষাবাদ করে। তো আমি তো প্রথম দিকে এই বিষয়গুলো বুঝতাম না বা জানতাম না। চাষাবাদ করতেছে আমাদের জমিতে, এরকম করে আমাদের রাস্তার পাশে একটা জমি ছিল। মোটামুটি ওই জমিটা অনেকটা বড়, এবং আমার আব্বার খুব শখের একটা জমি। আমার আব্বার স্বপ্ন দেখেছিল ওখানে একটা মসজিদ আর মাদ্রাসা বানাবে, এটা আমার আব্বার স্বপ্ন ছিল। যাই হোক, স্বপ্ন পূরণ হওয়ার আগে আমার আব্বা দুনিয়া ছেড়ে চলে যায়। তো আমি ওই পুপির ভাই, মানে ওই শাহিনা পুপির ভাই, আমি দেখলাম যে আমাদের ওই জমিতে উনি হঠাৎ করে উনি একটা, মানে কী যেন একটা কারখানা করবে, জুতার ফ্যাক্টরি না কী জানি করবে, উনি এটা চারদিক থেকে ভরাট করতেছে, পুরাইতেছে। তখন তো আমি 8-এ পর্যন্ত, বড় ছোট মানুষ না। তো আমাদের এলাকাতে কিছু লোকজন আছে না, তারা তখন আমার এসে বলতেছে, কিরে সুমন, এই জায়গাটা তো তোদের জায়গার মধ্যে উনি এরকম করে বাড়ি উঠাইতেছে, ঘটনাটা কি? তো তোদের জায়গা তো দখল হয়ে যাচ্ছে। পরে আমি তখন এই বিষয়টা সর্বপ্রথম আমার ওই দুধমা শাহিনাকে আমি তখন জানাই, মা কী গো, জায়গাটা তো আব্বুর জায়গার ভিতরে যে আপনার ভাই জায়গা, মানে বাড়ি উঠাইতেছে, ঘর উঠাইতেছে, এটা কেন করতেছে? উনি আমার বলে, আরে না, তেমন কিছু না, এখানে তোর মামা একটা জুতার ফ্যাক্টরি করব, জুতার ফ্যাক্টরি করবো, তুই কিছু বলিস না তো, বাদ দে, মাতিস না, কথা বলিস না। এইটা বলার পরে আমি তখন আর মানে কোনো কিছু বলি না। যাই হোক, উনি যেভাবে বুঝেছে বা যেটা বুঝেছে আমি সেটাতেই সন্তুষ্ট হয়ে গেলাম। ওকে ফাইন, ঠিক আছে, মানলাম ওনার কথা। কিন্তু দেখা গেল যে এরকম করে উনি তখন আস্তে আস্তে করে আমাদের বিভিন্ন জমিতে বিভিন্ন ধরনের মানে স্থাপনা শুরু করে দিয়েছে, ঘরবাড়ি বানাতে শুরু করে দিয়েছে, দখলে নিয়ে যাচ্ছে। এমন করতে করতে এলাকার গণ্যমান্য লোকেরা তখন আমাকে ডেকে বলল যে, সুমন, আমাদের কাছে তো বিষয়টা ভালো লাগতেছে না, এরকম সয় সম্পত্তিগুলো তোর মানে এরকমভাবে উনি কেন দখল করতেছে? তোর বাবার পৈতৃক সম্পত্তি, তোদের সম্পত্তি, এরকমভাবে অন্য একটা লোকে দখলে নিয়ে যাচ্ছে, তুই কি কিছু বলবি না? একটা পরে আমার কাছে মনে হলো, হ্যাঁ, আমি তখন সর্বপ্রথম আমাদের পশ্চিম পাড়ার একটা জায়গা যখন দখলে যায়, মানে উনি বিল্ডিং বানাবে, আমি সেখানে গিয়ে বাধা দিলাম যে না, আপনি এখানে জমি বানাতে পারবেন না। আবার আমার যে শাহিনা আন্টি, মানে ওনার হাজব্যান্ডও কিন্তু তো সেই সময়ে বিদেশে থাকে, মানে ওদেরও টাকা পয়সা আছে, মোটামুটি টাকা পয়সাওয়ালা মানুষ। ওনার স্বামী কিন্তু বিদেশে থাকে, তো এখন উনি দেশে আছে। যদিও স্বামীর সাথে আমার ওই শাহিনা আন্টির সম্পর্কটা ভালো না, উনি স্বামীর বাড়িতে যায় না, ওনারা বাপের বাড়িতেই থাকে। স্বামী মাঝে মাঝে আসলে ওনাকে অপদস্থ অপমান করে, স্বামী আবার চলে যায়, তো উনি এই বাড়িতে থাকে না। তো দেখা গেল শাহিনা আন্টি একদম পুরুষের মতো করে ওনার ভাইদের সাথে আছে। যাই হোক, পশ্চিম পাড়ের ওই বাড়ি যখন আপনার ওই জায়গা যখন দখলে মানে উনি গেল মানে স্থাপনা করার জন্য, আমি তখন এখানে গিয়ে বাধা দিলাম। মামাও ডাকি, মাঝে মাঝে কাকাও ডাকি। হয়তো মামাই ডাকলো যে, মামা, আপনি আমাদের এই জায়গার ভিতরে দখল করতেছেন কেন? আপনি তো আমাদের অনেকগুলো জায়গা দখল করলেন। উনি আমাকে তখন হঠাৎ করে বলে বসে যে, তোর জায়গা মানি, তোদের জায়গা মানি, এগুলো তো আমার বোনের জায়গা। আমি তখন অবাক হয়ে গেলাম যে, আপনার বোনের জায়গা মানি, এই জায়গা আমার বাবার জায়গা। বলে, তোর বাবার জায়গা না কার জায়গা, এগুলো দলিলপত্র উল্টাইলেই বুঝতে পারবি। তো ওনার এই কথা শোনার পরে আমি তখন আমার ওই পুপির কাছে আসলাম, মানে আমার ওই শাহিনা মায়ের কাছে আসলাম। আইসা ওনারে বললাম, কি গো, আপনার ভাই আমারে বলতেছে যে জায়গা নাকি আপনার, আমার বাবার জায়গা আপনার জায়গা হইলো কখন? উনি বলে, কেমনে হয়েছে এটা সময় হইলেই বুঝতে পারবি। আমি তখন বললাম, কি সময় হইলে বুঝতে পারবো? এইভাবে আরও 2-1টা দিন গেল, এবং 2-1টা দিন পরে আমি যেটা দেখলাম যে আমাদের যে জায়গা সম্পত্তি আছে, আমাদের বাড়িতে বা জমিতে, বিলে, সব জায়গা এই উনি আর ওনার ভাইরা মিলে দখল করে নিয়ে নিচ্ছে। সব জায়গাগুলো একটু একটু করে দখলে চলে যাচ্ছে, সব কিছু দখল করতেছে।
আমি তখন আর মানে দিশকুল না পেয়ে এলাকার লোকজনের মানে শরণাপন্ন হলাম, এলাকার লোকজনের ধরলাম যে দেখেন এইভাবে এটা কীভাবে সম্ভব। তো এলাকার যারা গণ্যমান্য লোকজন আছে তারা তখন একটা দরবার ডাকলো, বাড়ির মধ্যে দরবার ডাকলো। ওই সময় আর আমি শাহিনা আন্টির সাথে কথা বলি না। দরবার ডাকার পরে শাহিনা আন্টি তখন আসছে ওই দরবারে। আইসা বলতেছে যে ওর বাবা ওদের যত স্থাবর সম্পত্তি আছে সব সম্পত্তি আমার নামে লিখে দিয়েছে এবং উনি আমাকে বিয়েও করছে। তখন গ্রামের সবাই বলতেছে এটা কী ধরনের কথা, তো উনি জীবিত থাকা অবস্থা আপনি এটা বলেন নাই কেন? শাহিন আন্টি তখন বলতেছে যে আমার প্রয়োজন ছিল না, আমি এর জন্য বলি নাই। যদি প্রয়োজন মনে করতাম তাহলে আমি বলতাম, আমি প্রয়োজন মনে করি নাই যার জন্য আমি বলি নাই। দেন সবাই বলতেছে যে না এটা তো হতে পারে না, আপনি এটা কী ধরনের কথা বলেন, আপনি দিবেন না মানে আপনার অবশ্যই এই ওর জায়গা মানে সুমনের জায়গায় সুমনকে ফিরিয়ে দিতে হবে, এটা কী ধরনের কথা, আপনি দলিল দেখান। মুহূর্তের মধ্যে উনি তখন তিনার যে দলিলপত্র ছিল সব নিয়ে আসে এবং আসার পরে দেখে আমার আব্বা তো লেখাপড়া জানতো না, একটু সহজ সরল বোকা টাইপের মানুষের ছিল, টিপসই দিত। তো আমরা দেখলাম যে ওনার কাছে আসলে আমার আব্বা টিপসই দিয়ে দলিল সব বিক্রি করে দিচ্ছে, মানে সব মানে জায়গা সম্পত্তি ওনার কাছে বিক্রি করছে, দলিল আছে এবং সব কিছু ওনাকে দিয়ে দিছে। মুহূর্তের মধ্যে আমি তখন এটা নিয়ে উঠে পড়ে লাগলাম যে না হতে পারে না, আমার বাবার সম্পত্তি আমার আব্বার সম্পত্তি উনি জাল দলিল করছে। এই কথা বলে আমি তখন এলাকার মানুষের শরণাপন্ন হই এবং সেখানে আমি একটা মামলা করি, থানা থেকে একটা মামলা করি। মামলা করার পরে থানার ওই পুলিশ তখন এই বিষয়টা দেখভাল করার জন্য আসে যে আসলে কী অবস্থা, এবং থানার ওই পুলিশের সাথে আমার ওই শাহিনা আন্টি কী জানি কথাবার্তা বলে, মানে পুলিশকে ঘরে ঢুকেয়া প্রায় 1 ঘন্টার মতো উনি ওখানে বসে বসে পুলিশের সাথে কথা বলে। এবং পুলিশ এখান থেকে বের হওয়ার পরে আমাদের এক দাদি ছিল, বয়স্ক দাদি, ওই দাদি আমারে বলতেছে শাহিনের যে চরিত্র 1 ঘন্টার মধ্যে পুলিশের সাথে যে কী করছে আল্লাহই জানে, এই পুলিশ কিন্তু আর তোরে কোনো কিছুই করবো না। এবং ঘটনা ঠিক সেটাই ঘটলো। 1 ঘন্টা শাহিনা আন্টির সাথে ওই ঘরে থাকার পরে এরপরে কী হইলো, ওই পুলিশ আর আমার কোনো কথাই শোনে না। থানাতে গেলে বলে কোর্টে যান, কোর্টে গেলে বলে ওইখানে যান। আমি আর কোনোভাবেই কোথাও আর স্থায়ী কোনো বিচার পাচ্ছি না। প্রতিটা জায়গার মধ্যে আমি তখন হেনস্থার শিকার হচ্ছি, অপমানের শিকার হচ্ছি এবং ওরা সবগুলো জায়গা তখন দখল করে নিয়েছে, সব জায়গায় সম্পত্তি দখল করে নিয়েছে। আমি আর কোথাও গিয়ে বিচার পাই না, আর আমার কাছে তো টাকাও নাই যে আমি কোনোভাবে টাকা দিয়ে মামলা মোকদ্দমা করবো বা টাকা দিয়ে এখান থেকে ছুটে আসবো, টাকাও তো আর আমার হাতে নেই, আমি করবোটা কি? এবং যখন আমি দীর্ঘ প্রায় 3 থেকে 4 মাসের মতো কেটে গেল, আমি কোনো কিছু করতে পারলাম না, মানে সব কিছুতে আমি ব্যর্থ হলাম, পরাজিত হলাম। একটা পর্যায়ে আমি তখন করলাম কি, এখান থেকে মানে আমার ওই বাড়ির মধ্যে তারা তখন মারতে শুরু করে। শাহিনা আন্টির যে ভাইরা আছে এবং ওনার যে ছেলেরা আছে তারা আমারে মারতে শুরু করে, আমারে দৌড়ে আছে, এখানে ধরে ওইখানে ধরে আমাকে মেরে ফেলবে, এই করবে সেই করবে। এবং আমি যে ঘরে থাকতাম ওই প্রতি রাত ওই ঘরের দরজা এসে তারা ধাক্কাইতো যে এই সুমন দরজা খোল, বেরিয়ে তোর সাথে কথা আছে, মানে বেরিয়ে আমাকে মারবে। এবং গোপন সূত্রে আমি এরকম একটা খবর পাইছি যে তারা আমাকে মেরে ফেলার জন্য সর্বোপরি সব কিছু রেডি করে ফেলেছে, যে আমাকে হত্যা করবে এবং আমার লাশ পর্যন্ত তারা গুম করে ফেলবে, আমাকে দুনিয়াতে বাঁচতে দিবে না। তো আমার ওই বাড়ির যারা মুরব্বী আছে তারা তখন আমারে বললো যে সুমন, জীবন বাঁচানো ফরজ, এই ফরজ কাজটা কর, তোর শাহিনের ভাইয়েরা যে ডিয়ারিং, তার সন্তানরা যে ডিয়ারিং, তোরে মেরিয়ে ফেলবে, তুই গ্রাম ছেড়ে চলে যা। আমি তখন বললাম এটা কী ধরনের কথা বলেন, আমার বাবার জায়গা, আমার বাবার সম্পত্তি, আমি আমার বাবার ভিটা, বাবার বাড়ি, বাবার ঘরে, বাবার সব কিছু ছেড়ে আমি চলে যাব, এটা কী ধরনের কথা আপনারা বলেন? ওরা বলে চলে যা, যদি চলে না যাস তোরে মেরে ফেলবে, তোরে যদি মেরেই ফেলে তাহলে এই সয় সম্পত্তি দেওয়ার কী হবে বল, তোর যদি মৃত্যুই ঘটে যায় তুই এখান থেকে চলে যা। এলাকার সব মানুষ একইভাবে আমাকে চলে যাওয়ার জন্য উপদেশ দিল যে তুই এই বাড়িতে থাকিস না, এই জায়গায় থাকিস না, তুই চলে যা। এক পর্যায়ে বাধ্য হয়ে আমার বাবার ওই পৈতৃক সম্পত্তি ছেড়ে পাশাপাশি বাবা মায়ের কবর রেখে আমি তখন ওখান থেকে চলে আসি। আমার গ্রাম থেকে আমি চলে আসি এবং গ্রাম থেকে চলে আসার পর আমি তখন বরিশাল শহরে আসি। এবং বরিশাল শহরে আসার পরে আমি ওইখানেই একটা কাজ নেই, ছোটোখাটো একটা কাজ নেই, ওই কাজটা করতেছি। আমার এই পৃথিবীতে আপন বলতে কেউ ছিল না, আমার নানা নানিও মারা যায়, আমার একজন মামা আছে কিন্তু ওই মামাটা একটা প্রতিবন্ধী টাইপের, উনি বিয়ে করছে, উনি ওনার বউ বাচ্চা সংসার নিয়ে আছে, তিনি আমার কোনো খোঁজ খবর নিত না। আর আমার কাকা তো অনেক আগে এক মেয়েকে নিয়ে পালিয়ে গিয়ে তার কোনো খবর নেই, বহু বছর আগে। আমার দাদা দাদিও তো দুনিয়াতে বেঁচে নাই। তো সর্বোপরি আমার কোনো গার্ডিয়ান না থাকার কারণে আমি ওই গ্রাম থেকে শুধুমাত্র নিজের জীবন বাঁচানোর জন্য পালিয়ে চলে আসি। এবং জীবন বাঁচানোর জন্য পালিয়ে চলে আসি। আমি আসার পরে যে জায়গায় আসছি বরিশাল শহরে, এখানে আমি তখন কাজ করতেছি, একটা ছোট্ট ফ্যাক্টরিতে কাজ নেই, ওইখানে কাজ করি, দীর্ঘ প্রায় 2 বছর মতো ওই ফ্যাক্টরিতে কাজ করি। এবং ফ্যাক্টরিতে 2 বছর কাজ করার পরে আমি মোটামুটি সেই ফ্যাক্টরির একটা ম্যানেজার পোস্টে চলে যাই, ভালো একটা পোস্টে চলে যায়। এবং ভালো একটা পোস্টে গিয়ে আমি তখন সেখানে কাজকাম করি। এই দীর্ঘ প্রায় 5 বছর মতো কেটে যায়। এই 5 বছর এই 5 বছরে আমার আর
বাড়িতে যাওয়া হয়নি এবং বাড়ির কোনো লোকজনের সাথেও আমার কোনো যোগাযোগ হয়নি। আমি আর সেখানে যাইয়ে নাই, মানে টোটালি আর যাই নাই। ওইখানে আমি কোনো কথাবার্তায় বলি নাই, আর কোনো কিছুই করি নাই। তো 5 বছর পরে আমাদের আরেকজন ম্যানেজার ছিল আর কি। ম্যানেজার বলতে তিনি মালিক পক্ষ, ওনাকে ম্যানেজার বলবো না, উনি মালিক পক্ষ। মাঝে মাঝে আমাদের কারখানায় আসে, কারখানা দেখাশোনা করে। তো একদিন ওই মালিক পক্ষের একদিন একটা রেস্টুরেন্টে উনি খাবার খাচ্ছিলেন। এটা 5 বছর পরের কথা বলতেছি আমি, এলাকা ছেড়ে যাওয়ার 5 বছর পরে আমাদের বরিশাল শহরেই। তো খাবার খাচ্ছিলেন, আমি ওই রেস্টুরেন্ট থেকে পার্সেল আনার জন্য যাই। তো হঠাৎ করে যখন আমি পার্সেল আনার জন্য ওই রেস্টুরেন্টে ঢুকলাম, আমি খেয়াল করে দেখলাম যে আমাদের ওই মালিক পক্ষের যে লোকটা আছে, ওনার নামটা আমি নাই বলি, তিনার সাথে আমার ওই সৎমা, মানে সৎমা বলতে আমার ওই দুধমা হালিমা বসে, আপনার হামিদা বসে আছে। দুধমা আমার শাহিনা বসে আছে, ওনার সাথেই বসে আছে। আমি দেখতে পাওয়ার পরে অবাক হয়ে গেলাম যে কী ব্যাপার, শাহিনা আন্টি এ জায়গায় কেন? উনি কিন্তু আমাকে দেখেন, আমি তখন মুখ ভর্তি দাঁড়িয়ে রাখছিলাম, আমাকে দেখলেও কিন্তু চেনা যায় না। এই 5 বছর আমার ভিতরে এতটাই পরিবর্তন আসছে, অনেক মোটা হয়ে গেছি এবং দাঁড়িয়ে রাখছি। আমি তখন 5 ওয়াক্ত নামাজ পড়তাম, মানে দিনদারের পথে চলাফেরা করতাম। উনি কিন্তু আর আমাকে চিনতে পারেনি দেখার পরে, বাট আমি চিনে গেছি যে উনি এটা। পরে আমি রেস্টুরেন্ট থেকে আমি তখন শিওর হওয়ার জন্য বাইরে গিয়ে দাঁড়ায় আসি, একটা গাছের আড়ালে দাঁড়াই আসি। অনেকক্ষণ তারা রেস্টুরেন্টে বসেছিল এবং আমি এটাও দেখেছি রেস্টুরেন্টটা গ্লাস সিস্টেম ছিল, দুপাশে গ্লাস লাগানো ছিল, একজন আরেকজনের হাত ধরে আছে, মানে দেখে মনে হচ্ছে যে তাদের মাঝে কোনো একটা সম্পর্ক আছে। আর ওই শাহিনা আন্টি কিন্তু উনি কিন্তু মানে অনেক যে বয়স হয়েছে, অনেক বয়স, মানে ওনার ছেলে মেয়ে মানে এক কথায় বিয়ের বয়স হয়ে গেছে, কিন্তু ওনাকে দেখলে মনে হয় না যে তার বিয়ে হয়েছে। কিছু মহিলা থাকে এরকম যে শরীর ভারে না, স্বাস্থ্য বাড়ে না এবং অনেকটা ইয়াং থাকে, উনি সেরকম একজন ইয়াং মেয়ের মতো এবং 3 পিস পরে আসছে, আপনি চিন্তা করে। পরে অনেকক্ষণ ধরে রেস্টুরেন্টে আমার ওই মালিক পক্ষের ম্যানেজারের সাথে কথাবার্তা বলার পরে উনি তখন বেরিয়ে চলে গেছে। ম্যানেজার তখন ওইখানে বসে আছে, অনেকক্ষণ পরে উনি বেরিয়ে আসছে, ওনার সামনাসামনি পড়লাম, কী অবস্থা ভাই? বলে আরে সুমন তুমি এখানে? আমি ভালো আছো? বলে ভালো আছি, আমি খাবার নেওয়ার জন্য আসছিলাম। আচ্ছা ঠিক আছে নিয়ে যাও। খাবার নিয়ে গেলাম, খাবার নিয়ে যাওয়ার পরে আমি চিন্তা করতেছি কীভাবে কী করা যায়, মানে কী ঘটনা। এবং সালটা তখন আপনার 2009 সাল ছিল, 2008-9 কাছাকাছি, আমার এক্স্যাক্টলি মনে নেই, তবে 2010 সালের আগের ঘটনা, এটুকুই আমার মনে আছে। পরে ভাবলাম যে কি করা যায়, মানে করবোটা কি, এ নিয়ে কী ধরনের ঘটনাগুলো ঘটতেছে বা কী ধরনের কাহিনীগুলো ঘটতেছে, এই বিষয়গুলোকে আমি বুঝতে পারতেছি না। এবং বুঝতে না পারার পরে তখন বাটন সিস্টেম মোবাইল ফোন ছিল, অ্যান্ড্রয়েড ফোনও আছে, বাট ওরকম হাতে হাতে না, মাঝে মাঝে কয়েকজনের হাতে দামি ফোন, ক্যামেরা সিস্টেম মোবাইল ফোন, আর বেশিরভাগ মানুষের হাতে বাটন ফোন। পরে আমি তার 2 দিন পরে আমাদের ওই ম্যানেজার তখন আমাদের কারখানায় আসছে, আসার পরে ওনারা ডাক দিয়ে বললাম, ভাই একটা কথা বলবো, যদি আপনি কারো কাছে না বলেন বা কথাটা যদি আপনি আমাকে শুধুমাত্র উত্তর দেন তাহলে আমি বলতে পারি। আমাকে বলে না সমস্যা নেই, তো সুমন তুমি তো আমার বন্ধুর মতো, আমরা তো ফ্রেন্ডলি চলাফেরা করি, কারো কাছে বলবো না, সমস্যা নেই বলো। আমি বললাম ভাই আপনি যে একটা মহিলার সাথে ওই দিন রেস্টুরেন্টে বসে কথা বললেন, এই মহিলাটাকে আপনি কীভাবে চিনেন? পরে আমাকে বলে মহিলা তুমি কার কথা বলতেছো? লিসার কথা বলতেছো? আমি বললাম যে লিসা মানে এই যে এরকম 3 পিস পরে আসছে। বলে হ্যাঁ ও তো লিসা, ওরে মহিলা বলতেছো কেন, ও তো বিয়ে করে নাই। আমি তখন মনে হয় আসমান থেকে পড়ছি, আরে বেটা বলে কি, ওনার দুধ খাই আমি বড় হয়েছি, আমার মতো ছেলে ওনার আরও 2টা আছে ঘরে, আর এই বেটা বলতেছে উনি নাকি বিয়েই করে নাই। আসলে এরকমই, তাকে দেখলে বুঝাই যায় না কোনোভাবেই সে বিয়ে করছে, এরকম মনে হয়। আমি বললাম আচ্ছা ঠিক আছে, ওনার নাম লিসা, মানলামই লিসা, কিন্তু ওনার সাথে আপনার সম্পর্ক কীভাবে? বলে ওনার সাথে আমার রং নাম্বারে পরিচয়, এবং রং নাম্বারে পরিচয় হওয়ার পরে আমরা অনেকবার দেখা টাকা করছি, আমাদের মাঝে অনেক সম্পর্ক আছে এবং আমি ওনাকে বিয়ে শাদী করবো। আমি শুই না তখন মানে একটা হাসি ধরে রাখতে পারি নাই। পরে আমি বললাম যে আচ্ছা ভাই ঠিক আছে, আর কিছু বললাম না। এর পরে আমি বিষয়টা নিয়ে আরও বেশি রিসার্চ করতে শুরু করি যে ঘটনাটা কী, মানে এই ঘটনাটা কি। আমি যখন এটা আরও বেশি রিসার্চ করতে শুরু করি, একটা পর্যায়ে আমি তখন দেখতে পাইলাম যে আরে ঘটনা তো অনেক খারাপ। ঘটনা অনেক খারাপ হচ্ছে এই কারণে বলে রাখি যে উনি আমার যেই মানে ম্যানেজার আছে, তিনি অনেক টাকা পয়সা ওই শাহিনা আন্টিকে দিচ্ছে, প্রচুর টাকা পয়সা দিচ্ছে। উনি এখানে এটা কিনে ওইটা কিনে, মানে যাদের যত বেশি টাকা তাদের তত বেশি টাকা লাগে। ওনার হাজব্যান্ড ছিল, আমি জানি না এখন পর্যন্ত আছে কি না, এবং আমার বাবার সমস্ত প্রপার্টি তারা নিয়ে গেছে, তাদের নিজেদের অনেক জায়গায় সম্পত্তি ছিল। এত জায়গায় সম্পত্তি, এত টাকা পয়সা, এত প্রতিপত্তি হওয়ার পরেও আমাদের ওই ম্যানেজারের কাছ থেকে উনি টাকা নিছে। এই ম্যানেজার কিন্তু আবার বিয়ে করছে, ওনার বউ মারা গেছে, তো উনি ওনার কাছ থেকে টাকা নিতেছে, প্রচুর টাকা নিতেছে। এরকম করে টাকা নিতে আমি তখন একদিন ওনারা বললাম যে ভাই
এই মানে আমি ওনারা ধরাই দেবো যে মহিলাটা কীরকম আর কি। এই জন্য আমি চেষ্টা করলাম ওনারকে দু একটা কথা বলার জন্য। দেখলাম যে না, উনি কোনোভাবেই আমার কোনো কথা শোনার জন্য রাজি না, এবং উনি খুবই মানে অন্যরকম একটা লোক। পরে আমি শুধু ওনারা এটাই বললাম যে দেখেন, আপনি যার সাথে কথা বলতেছেন আপনি বলেন, আমার কোনো আপত্তি নেই, বা তারা বিয়ে করতে যাচ্ছেন সেটাও, কিন্তু আমি আপনার কাছে, যেহেতু আমরা একসাথে একই প্রতিষ্ঠানে কাজ করি, এই জন্য আমি আপনাকে এইটা রিকোয়েস্ট করব যে আপনি মেহেরবানি করে মহিলাটা সম্বন্ধে আরেকটু জাস্টিফাই করেন, আপনি আরেকটু বুঝেন, আরেকটু চিন্তা ভাবনা করেন, এবং আপনার চিন্তা ভাবনায় যদি আপনাকে হ্যাঁ রিপ্লাই করে তবে আপনি বিয়ে করতে পারেন। কিন্তু আপনার কাছে আমার অনুরোধ যে আপনি বিষয়টা আরেকটু ঠান্ডা মাথায় চিন্তা করেন, আরেকটু ঠান্ডা মাথায় ভেবে চিনতে আপনি কাজটা করেন। তা না হলে আমার কাছে মনে হচ্ছে যে আপনি বিপদের শরণাপন্ন হতে পারেন। আমার এই কথাটা তিনি তখন আমলে নেয়, মানে আমার এই কথাটা আমলে নেওয়ার পরে তিনি তখন ওনারই একটা ফ্রেন্ড দিয়া ওই নাম্বারটা, মানে শাহিনা নাম্বারটা দেওয়ার পরে বলে যে দেখ তো মেয়েটারে পটাইতে পারোস কিনা। এবং শাহিনা তখন ওনার বন্ধুর সাথে কয়েকদিন কথা বলেই ওনার বন্ধুর সাথেও দেখা করতে বরিশাল শহরে চলে আসছে। এবার উনি আমাকে বলতেছে, আমাদের ওই ম্যানেজার আমারে বলতেছে যে আরে সুমন, তুমি যা বলছো কথা তো আসলে ভাই পুরোই ঠিক। এই বললাম কীভাবে বলছেন? বল, দেখো এই মহিলা, এই মেয়ে কত বড় দুর্চরিত্রা, তার চরিত্র কত খারাপ। ও আমারে বিয়ে করবে, আমার সাথে প্রেম চলতেছে, আমি তারে প্রতি মাসে লক্ষ লক্ষ টাকা দিচ্ছি, কিন্তু ও করছে কি, আমার এক বন্ধুর সাথে 2 দিন কথাবার্তা বলার পরে আমার বন্ধুর সাথে দেখা করতে বরিশালে চলে আসছে। আমি বলি তাই নাকি? বলে হ্যাঁ। আমি বললাম ভাই তাহলে একটু ঠান্ডা মাথায় বসেন, আমি আপনার আরও কয়টা কথা শোনাই। একটা কাজ করেন, পাশে একটা চেয়ার বা কোনো কিছু একটা ধরে বসেন, তা না হলে কিন্তু আপনার অজ্ঞান হয়ে পড়ে যেতে পারেন। আমারে বলে আরে ভাই তুমি আমার ভয় দেখাও না, তুমি ভয় দেখালে আমি হার্ট অ্যাটাক করবো, আমারে প্লিজ ভয় দেখাও না, আমি এমনি অনেক ডিপ্রেশন টেনশনের মধ্যে আছি, তুমি আমাকে একটু ক্লিয়ার করে বলো তো কী বলতে চাও। আমি বললাম আপনি একটু শক্ত হয়ে বসেন, আমি আপনার বলি। আপনি শুনলে অবাক হয়ে যাবেন যে আপনি যে মেয়ের সাথে প্রেম করেন, যাকে আপনি বিয়ে করার পরিকল্পনা করেন, আমি তার সন্তান। এটা বলে আপনি আমার দিকে অনেক বড় বড় চোখ করে তাকাইতেছে, বলে আরে বলো কি, তুমি কি পাগল হয়ে গেলে নাকি, কী সব কথা বলো। আমি বললাম হ্যাঁ ভাই, আপনি জানেন না যে আমি ওনার সন্তান। শুধু আমি নয়, আমি ছাড়াও আমার মতোই ওনার আরও 2টা ছেলে আছে, এবং উনি বিয়ে করছে, ওনার হাজব্যান্ডের সাথে ওনার সম্পর্ক ভালো নাই। পরে আমার বলে মানে এগুলো তুমি কি বলো, তুমি না বলছো তোমার মা নাই, বাবা নাই, তোমার কেউ নেই। আমি বলি হ্যাঁ, আমার কেউ নেই, এটা সত্য। আবার উনি আমার সবচেয়ে কাছের মানুষ, এটাও সত্য। কারণ আমি ছোটোবেলায় জন্ম হবার পরে আমার আম্মা মারা যায়, এবং ওনারও একটা মৃত মেয়ে সন্তান হয়। তারপরে ওনার বুকের দুধ আমি খেয়ে বড় হই। 3 দিন আগে ওনার মেয়েটা জন্মায়, এবং 3 দিন পরে আমি আমার মায়ের গর্ভে জন্মায়, আমার মা মারা যায় আর ওনার মেয়েটা মারা যায়। এরপর উনি আমাদের পাশের বাড়ির ছিল, দেন তিনি আমাকে দুধ খাওয়াইয়া বড় করে। এবার আমি তার কাছে আমাদের জীবনের যে ঘটনাগুলো সবগুলো বলে দিলাম, যে এই ঘটনা, আমার বাবার সমস্ত প্রপার্টিগুলো উনি নিয়ে গেছে, উনি যথেষ্ট পরিমাণের দুর্চরিত্রা, খারাপ টাইপের একটা মহিলা, আমাদের সাথে এইভাবে প্রতারণা করছে। মানে আমার কথাগুলো শোনার পরে আমার ওই ভাই তখন একদম জায়গায় হিম হয়ে গেছে। হিম হয়ে আমারে বলতেছে এই মহিলা কিন্তু চরম লেভেলের খারাপ। এখন আমি বুঝতে পারলাম, তো তুমি এই মহিলাকে ছেড়ে দিলা কেন? যে তোমার বাপের এত প্রপার্টি নিয়ে গেল, তোমাদেরকে নিঃস্ব করে দিল, তোমার বাপের ভিটা ছাড়া করলো, তোমার বাপ মায়ের কবরের কাছে যাওয়া থেকে বঞ্চিত করলো, তো তারা তুমি এভাবে ছেড়ে দিলে কেন? আমি তখন বললাম ভাই আমি কি করতে পারি বলেন, একে তো আমার টাকা পয়সা ছিল না, আমার পিছনে কোনো গার্ডিয়ান ছিল না, আমাকে সাপোর্ট দেওয়ার মতো কেউ ছিল না, যার জন্য সম্পূর্ণ নিঃস্ব হাতে, খালি হাতে আমি বাড়ি থেকে পালিয়ে যেতে বাধ্য হই, তা নাহলে তারা আমাকে মেরে ফেলতো। পরে আমারে বলে সুমন তোমার একটা কথা কই শোনো, এই মহিলাটার কিন্তু চরিত্র ভালো না, মহিলাটা দুর্চরিত্রা, যে কোনো ছেলের সাথে কথা বললে দেখা করতে চলে আসবে। তুমি একটা কাজ করো, তার ভাইদের সাথে বা তার সন্তানদের সাথে হয়তো তুমি গ্রামে পারবা না বা কিছু করতে পারবা না, এই মহিলাটার সাথে তুমি 2-1 দিন কথা বইলা তারা ঢাকায় মানে ইয়েতে নিয়ে আসো, বরিশালে নিয়ে আসো। যেমন করে আমার ওই বন্ধু নিয়ে আসছিল, বরিশালে আসার পরে এই মহিলারা আটকাইয়া তুমি একটা উচিত শিক্ষা দাও। আমি বললাম ভাই কী বলেন আপনি? বলে হ্যাঁ। আমি বললাম ঠিক আছে, আপনি ফোন নাম্বারটা দেন। ওই মহিলার নাম্বার কিন্তু আমার কাছে ছিল না। পরে ওনার কাছ থেকে আমি ফোন নাম্বারটা নিলাম। নেওয়ার পরে আমি তখন গভীর রাতে বিষয়টা চিন্তা করতেছি আসলে কি করা যায়। আমাকে মানে ভাই যে কথাটা বললো এটা আসলে কতটুকু আমি আমলে নিব। অনেকটা চিন্তা ভাবনা করার পরে আমার মাথায় একটা আইডিয়া আসলো যে হ্যাঁ, আমি হয়তো ওই গ্রামে তার কোনো ক্ষতি করতে পারি নাই, বা ওই গ্রামে আমি তার কোনো কিছুই করতে পারি নাই। আমি তাকে এবার আটকাবো, যে কোনোভাবেই হোক আমি তার সাথে ফোনে কথা বলবো, এবং ফোনে কথা বলে আমি তারে বরিশাল শহরে আনবো। বরিশাল শহরে এনে তারে আমি উচিত শিক্ষা দিব, তারে আমি হারে হারে শিক্ষা দিব যে আমার সাথে বেইমানি করা, আমার সাথে প্রতারণা করা শাস্তিগত ভয়ানক হতে পারে। আমি তার এটা হারে হারে বুঝিয়ে দিব। এরকম জিনিসটা তখন আমার মাথার মধ্যে কাজ করে। মাথার মধ্যে কাজ করার পরে
আমি তার সাথে আস্তে আস্তে করে 2 দিন পরে একটা মেসেজ লিখি, SMS লিখি মোবাইলে। SMS লিখি যে ভালো আছো, এটা লিখি। লেখার পরে সে আমাকে সাথে সাথে রিপ্লাই দেয়, ভালো আছি, তুমি কেমন আছো? বিষয়টা শুনে আমি তখন মানে খুব অবাক হয়ে গেলাম যে কী ব্যাপার। আমি লিখলাম, সে আমাকে রিপ্লাই দিল, মনে হয় আমি তার পরিচিত। পরে আমি লিখলাম যে আমাকে কি মনে রাখছো? বলে রাখবো না কেন, অবশ্যই রাখছি, আমি সব বেঈমানদের আমার মনে সেভ করে রাখি। এরকম করে উনি মেসেজ রিপ্লাই দিতেছে। চিন্তা করেন, উনি কিন্তু শিক্ষিত ছিল, পড়াশোনা করা একটা মহিলা ছিল, পড়াশোনা করছে কিন্তু উনি, সেই সময় হচ্ছে উনি পড়াশোনা করা একজন মহিলা। পরে আমি খুব অবাক হয়ে গেলাম। কিছুক্ষণ পরে উনি আমার কল দিল, মেসেজের আমি রিপ্লাই না দেখে আমার কল দিল। এখন আমি কল ধরতে ভয় পাইতেছি যে আমি কলটা ধরে কি বলবো, আর কলটা ধরলে যদি উনি আমার কণ্ঠ চিনে যায় বা আমাকে চিনে যায় তাহলে তো বিপদ হয়ে যাবে। তা উনি আবার কল দিচ্ছে দিচ্ছে দিচ্ছে, আমি কেটে দিচ্ছি তারপরেও কল দিতেছে, কল কেটে দিচ্ছে তারপরেও কলের উপর কল দিতেছে, মানে সে কন্টিনিউয়াসলি কল দিয়েই যাচ্ছে দিয়েই যাচ্ছে দিয়েই যাচ্ছে। তো এইভাবে যেহেতু কল দিয়ে যাচ্ছে, একটা পর্যায়ে আমি তখন কলটা রিসিভ করলাম। এরকমভাবে কল দেওয়াতে রিসিভ করলাম, এবং রিসিভ করার পরে আমি বললাম যে কেমন আছো, এমন করেই। বলে হ্যাঁ ভালো আছি, তুমি কেমন আছো? আমি বললাম হ্যাঁ ভালো আছি। তার কথা শুনে মনে হয় সে আমার চিনে, আমি তার খুব পরিচিত, এরকমটাই মনে হচ্ছে। পরে আমি বলি যে কি করো? বলে কিছু করি না, তুমি কি করো? আমি বললাম আমি তো অফিস থেকে বেরোইছি, এই তো বাসায়। পরে আমারে বলে তুমি কি রাত্রে অফিস করো? আমি বললাম হ্যাঁ, রাত দিন মিলে আমি অফিস করি। পরে আমার বলে ও আচ্ছা, তো কী মনে করে কল দিলা? আমি বললাম যে এমনিই কল দিলাম আর কি, বহুদিন পরে কল দিলাম একটু কথা বলার জন্য। বলো আচ্ছা বলো। এরকম করে তার সাথে ভাই আমি 5 মিনিটের মতো কথা বলি, এবং ওই 5 মিনিটেই সে আমার সাথে এমন করে কথা বলে যেন আমি তার ভীষণ পরিচিত, তার আত্মার আত্মীয়, তার খুব ঘনিষ্ঠ কোনো মানুষ, এরকমটা হবে। পরে 5 মিনিট কথা বলে লাইনটা কেটে দিয়ে আমি নিজে নিজে চিন্তা করতেছি আরে ঘটনাটা কী হইতে যাচ্ছে। মানে এমনভাবে সে আমার সাথে কথা বললো যে সে আমার খুবই পরিচিত, পূর্ব পরিচিত, আমার কোনো পরিচিত মানুষ, মানে এমনভাবেই সে আমার সাথে কথা বলে, কিন্তু আদৌ তো ও আমাকে চেনার কথা না। পরে এরকম করে আমি তখন চিন্তা করতেছি কি করা যায়, মানে আমি আর কোনো কিছু করলাম না, ওই রাতে আর তারে কল দিলাম না। পরের দিন সকালবেলা 7টার দিকে সে আমার কল দিয়েছে, তখন আমি রেডি হচ্ছি কারখানার দিকে যাব, আমি তার কলটা রিসিভ করলাম না। সারাদিনে সে আমাকে প্রায় 52টা কল দিছে, আমি তার কল রিসিভ করলাম না। এবং ওই দিন রাত ঠিক 10টা বাজে কল দিয়ে যাচ্ছে, মানে সারাদিন তার কাজ হচ্ছে আমাকে কল দেওয়া। রাত 10টার দিকে আমি তখন কলটা রিসিভ করলাম, মানে একরকম বাধ্য হয়ে কলটা রিসিভ করা, যেহেতু এত কল আসতেছে। রিসিভ করার পরে আমরা বলে ভাই আপনি কে বলেন তো, এভাবেই বলার পর আমি একটু প্রথমে ঘাবড়ে গেলাম যে আমি কি বলবো। আমি বললাম আপনি কারে ফোন করছেন? বলে আমি যারেই ফোন করছি, আপনি কে বলেন? তাই আমি বললাম যে আপনি আমাকে চিনেন না? বলে না তো চিনি না, তো আপনি কে? আমি বললাম তো যদি নাই চিনেন তাহলে কালকে আমার SMS-এ রিপ্লাই কেন দিলেন, আর আমার সাথে প্রায় 5 মিনিটের মতো কথা কেন বললেন? পরে আমার বলে আপনিও তো আমার সাথে কথা বলছেন, মনে হয় যেন আপনি আমার পরিচিত। আমি বলি হ্যাঁ, আমারও তো একই কথা মনে হচ্ছে যে আমি আপনার পরিচিত আর আপনিও আমার পরিচিত, আপনি তো এরকম করেই কথা বলছেন। আমাকে বলতেছে ভাই দেখেন আমি আসলে আপনাকে চিনি না, আপনি কি আমার একটু বলেন। আমি বললাম তো না চিনলে এরকম করে আমার সাথে কথা বলছেন কেন? বলে আসলে আপনি আমাকে SMS-টা এমন করে লিখছেন যে যেন আমি আপনার পরিচিত, আর আমিও আপনার সাথে পরিচিতের ভাব ধরে দুষ্টামি করেছি, আসলে কিন্তু আমি আপনাকে চিনি না। পরে আমি বললাম দেখেন আসলে আমি আমার একটা এক্স গার্লফ্রেন্ডকে কল করছিলাম, ওর নাম্বারটা তো আমার ফোনে সেভ করা ছিল না, নাম্বারটা ডিলিট হয়ে গেছে। তো আমি তার নাম্বারটা ধারণা করে, মানে আনুমানিক ধারণা করে তার নাম্বারে কল দিছিলাম বা মেসেজ করছিলাম। এখন এটা যে আপনি এমন করে রিপ্লাই করলেন, মনে করলাম এটা মানে ওই মনে হয় হবেন। তো এখন তো আমি দুপুরবেলা শিওর হয়ে গেছে যে আপনি ও না। তা বলে দুপুরবেলা শিওর হওয়ার পর আপনি আমার কল দিলেন না কেন, আমাকে সরি বললেন না কেন? আমি বললাম যে আপনারা আমি কল দিব কেন, আপনি যেহেতু আমার সাথে ওরকম করে অভিনয় করছেন আমি এটা অভিনয় হিসেবে নিয়ে নিছি। পরে বলে ভাই আপনি কই থাকেন? আমি তখন বললাম আমি থাকি এক জায়গায়। কি কোথায় বলতে হবে কেন? বলে বলেন না কই থাকেন। আমি ঢাকায় থাকি। তা ঢাকায় কী করেন? আমি বললাম যে ঢাকায় আমি একটা চাকরি করি। ভাই এরপরে দেখলাম মানে সে আমার সাথে কথা বলার জন্য খুব পাগল, এবং কথা বলার জন্য খুব পাগল। মিথ্যা কাহাকে বলে, কত প্রকারও কী কী, তার সাথে কথা না বললে পৃথিবীতে কেউ বুঝতে পারবে না। সে আমারে বলে তার একটা বিয়ে হয়েছিল, তার স্বামী তারে ডিভোর্স দিয়ে দিছে, স্বামীটা ভালো ছিল না, সে খুব পর্দা করতো, 5 ওয়াক্ত নামাজ পড়তো, দিনদার ছিল, ইমানের পথে চলতো। তার স্বামী নেশা করতো, এটা করতো ওইটা করতো, তারা এসব প্রতিদিন মারতো। নেশাখোর স্বামীকে ভালো করার জন্য সে যখন চেষ্টা করলো, ওই নেশাখোর স্বামী তখন ভালো না হইয়া উল্টা তারা তালাক দিয়ে দিল। মানে এমনভাবে এক কাহিনী আমার বানায় বলছে, মানে সে যে বিবাহিত, তার যে 2টা সন্তান আছে আমার মতো, এবং আমি যে তার বুকের দুধ খাইছি, এগুলো তার কোনো কিছুই মাথায় নেই, এগুলো সে বলেই না।
তা আমিও ভাই দুষ্টামি করে তার সাথে কথা বলি, আসলেই কথাই বলতেছি। একটা পর্যায়ে আমার কাছে হঠাৎ করে মনে হলো যে তারা আমি বরিশাল, ওই যে মিথ্যাবাদী ভাই, বরিশাল শহরে আইনা তারা আমি শাস্তি দেবো, তারা আমি মারবো, এইসবের কোনো ইচ্ছা আর আমার মনে জাগে নাই। ক্ষমা করে দিচ্ছি এক কথায়। তা ক্ষমা করে দিলাম। আমি কিন্তু তারে কল দিতাম না বা তার সাথে কথা বলার খুব একটা ইন্টারেস্ট বা আগ্রহ আমার ছিল না। এই সে আমাকে একটু পরে কল দিত, একটু পরে কল দিয়ে, সুমন কী করো, সুমন কোথায় আছো, সুমন ভালো আছো, মানে সরি আমার নাম আমি সুমন বলি নাই, আমার নাম বলছি শহীদ, আমার নাম বলছি শহীদ। তো বলাতে এই শহীদ কী করো, শহীদ কেমন আছো, তুমি খাবার খাইছো কিনা, মানে এত পরিমাণের সে আমার টেক কেয়ার করতে শুরু করে, মানে এত পরিমাণের আমার যত্ন করতে শুরু করে, মনে হয় সে আমার বউ, এমন একটা অবস্থা। আস্তাগফিরুল্লাহ। তো এইভাবেই হচ্ছে সে আমাকে এই প্রতিটা দিন কল দেয়। আমি তার সাথে হয়তো আমার দরকার হলে 1-2 মিনিট কথা বলে নাহলে কল দেয়। এরকম করে যখন আমি তাকে অবহেলা করতেছি, ইগনোর করতেছি, আমার কল দিতে দিতে সে আমার পাগল বানায় ফেলে। একসময় আমি হঠাৎ করে বললাম যে আমার কিছু টাকার প্রয়োজন, আমি একটা বিপদে আছি, আমার কিছু টাকা দিতে পারবা? এমন করে তার কাছে টাকা চাই এবং সে আমাকে সাথে 2000 টাকাও দেয়, 2000 টাকাও দেয়। এরকম করতে 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 বেশ অনেকগুলো মাস কেটে গেল, এবং অনেকগুলো মাস কেটে যাওয়ার পরে আমার ওই ম্যানেজারের সাথে কিন্তু তার আর যোগাযোগ হয় না এবং ম্যানেজারের বন্ধু তাকে ব্লক করে দিয়েছে। একদিন ম্যানেজারকে আমি তখন, এটা দীর্ঘ প্রায় আরও তার সাথে কথা বলার 6 মাস পরে আমি একদিন ম্যানেজারকে বলতেছি, আমি স্যার এই ঘটনা, এখন এই তো আমার এরকম করে ফোন দিতেছে, আমার একটা সেকেন্ডও শান্তি দিতেছে না, 24 ঘন্টা আমাকে খালি কলের উপর কল দিয়ে আসতেছে, এখন কি করা যায় আপনি আমার একটু বলেন তো। পরে উনি হাসতেছে, মানে হাসতে হাসতে আমার বলতেছে যে আরে বেটা, এই মহিলা খুবই দুর্চরিত্রা, দেখ আটকে কোনো কিছু করতে পারিস কিনা, এরকম করে উনি আমার এটা বললো। তো আমার ভিতরে তো তার উপরে কোনো ক্ষোভ বা কোনো রাগ নাই যে তার কোনো ক্ষতি করবো, বাদ দেন। একটা পর্যায়ে হলো কি আমি নাম্বারটা অফ করে দিয়েছি। দীর্ঘ 4 মাস আমি এই নাম্বারটা আর চালাইনি এবং এই নাম্বারটা আমি অফ করছি শুধু একটা কারণে, তার ফোনের কারণে। মানে তার ফোনে এতটাই পরিমাণে আমি হয়ে গেছে, 4 মাস আমি আর ফোনই চালাই না, ফোন অফ করে রাখছে। 4 মাস পরে আমি জানি না কেউ বিশ্বাস করবে কি না, আমি জাস্ট ফোনটা অন করলাম। 4 মাস পরে ফোনটা অন করার সাথে সাথে সে আমারে কল দিছে, মনে হয় 1 সেকেন্ডের মধ্যে আমারে কল দিছে। এতে বোঝা গেল যে সে অলওয়েজ এই মোবাইলটা নিয়ে বসে থাকতো, পরে আমি যখন ফোনটা অন করার সাথে সাথেই কলটা দিলাম, আমি তখন কলটা রিসিভ করলাম এবং রিসিভ করার পরে সে চিৎকার করে কাঁদতেছে, মানে তার কান্নায় মনে হয় গাছের পাতা, এই শহীদ তুমি আমার কল ধরো নাই কেন, হাইরে কান্নাকাটি। পরে আমি বললাম আপনি এরকম করে কান্না করতেছেন কেন? তা মানে প্রচুর কান্নাকাটি, তার কান্না ধরে রাখা যায় না, এমন একটা অবস্থা। আমি তোমার জন্য পাগল হয়ে গেছি, আমি তোমারে ভালোবেসে ফেলছি, তুমি আমার ভালোবাসা দিয়ে এখন ফোনটা বন্ধ করে দিলা। 4টা মাস আমি পাগলের মতো রাস্তায় ঘুরছি, আমি ঢাকা গেছি তোমার খোঁজার জন্য। আমি জানি না কতটুকু সত্য আর মিথ্যা, সে বলতেছে সে নাকি ঢাকাতেও গেছে, ঢাকাতে গিয়েও আমার খোঁজ করে আসছে, বাট আমার পায় নাই। প্রচুর কান্নাকাটি করতেছে, আমি তোমার অনেক ভালোবাসি, আমি তোমার সাথে একটাবার দেখা করব, মানে প্রচুর পরিমাণের পাগলামি। তা আমি বলি দেখেন, আমি আপনার সাথে মিথ্যা বলছি, আমার বউ আছে, সন্তান আছে, হ্যাঁ তোমার বউ থাকুক, সন্তান থাকুক, যাই থাকুক, আমি তোমার সাথে একবার দেখা করব, তুমি আমার সাথে একটাবার দেখা করো প্লিজ, এই মানে শাহিন প্লিজ, এই কী শহীদ প্লিজ, তুমি একটাবার দেখা করো, আমি তোমাকে যারা বাঁচবো না, এই সেই। আমি যতই তার লাইন কাটি, যতই কিছু করি না, তার কোনোভাবে তার কাছ থেকে বাঁচার কোনো রকমের ওয়ে আমার নাই, সে আমাকে বিরক্ত করেই যাচ্ছে। যখন কন্টিনিউয়াসলি এভাবে আমাকে বিব্রত আর বিরক্ত করেই যাচ্ছে, একটা পর্যায়ে আমার সাথে দেখা করার জন্য পাগল। তাই আমি বললাম ঠিক আছে, একটু দেখা করতে এলে তোর ইচ্ছা মতো থাপড়াইয়া দিব বা ইচ্ছা মতো তোরে মারমো, এরকম একটা জিনিস আমার নিজের মনে জাগলো। আমি কিন্তু তখন একদম আপনার দাঁড়িয়ে আমার পেট পর্যন্ত, আমি অনেক মোটা হয়ে গেছি এবং আমি মাথায় চুলও রাখতাম, মানে আমাকে নর্মালি যারা 5 বছর বা 6 বছর আগে দেখেছে তারা কিন্তু চিনতে পারবে না, সত্যি কথা যেটা, আমার ভিতরে এতটাই পরিবর্তন আসছে। তাই সে আমার সাথে দেখা করার জন্য আসছে। আমি বললাম ঠিক আছে, আমি বরিশাল শহরে আসবো, তুমি আসো দেখা করার জন্য। পাগল হয়ে চলে আসছে। আমি বলছি দুপুর 2টার পরে দেখা করবো, সে সকালে এসে বরিশালে বসে আছে। 2টার পরে একটা রেস্টুরেন্টে কল দিলাম, যেখানে আসো, সেই রেস্টুরেন্টে আসছে। রেস্টুরেন্টের মধ্যে ভিতরে ঢুকছে, আমি বাইরে দাঁড়ায় আছি। বাইরে দাঁড়ায় দেখতেছি, হাইরে কখনো চেয়ারে বসে, কখনো টেবিলে বসে, কখনো হাঁটে, কখনো এই কখনো সেই, মানে তার এরকম অস্থিরতা ভাব দেখে আমি নিজেই পাগল হয়ে গেলাম যে সে এরকম অস্থিরতা ভাব দেখাচ্ছে কেন। পরে আমি একটা মাস্ক লাগাইলাম, মুখের মধ্যে যে মাস্কগুলো হয় না এগুলো লাগাই তার সামনে গেছি। সামনে যাওয়ার পরে সে মাস্ক খোলার জন্য টানাটানি, না মাস্কে হাত দিও না, এখানে বসতে বলে মাস্ক খোলা। আমি বললাম যে না, আমি তো নামাজ কালাম পড়ি, আমি বেপর্দায় থাকি না, কোনো বেপর্দা মহিলার সামনে বা মেয়ের সামনে আমি মাস্ক খুলবো না, তুমি আমারে কি বলবা, এভাবেই বলো। পরে আমারে বলে একটা মহিলা বা একটা মেয়ে যেভাবে পর্দা করে, তুমি একটা মেয়ের মতো পর্দা করতেছো, এটা তো ঠিক না, আমি তোমার গার্লফ্রেন্ড, আমি তোমার প্রেমিকা। আমি বললাম যে না, আমার বউ ছাড়া আমি কারোর সামনে আমার মুখ দেখাবো না।
ওই তখন হাসতেছে, হাসতে হাসতে আবার বলে, এগুলো তো মেয়েরা করে। আমি বললাম, হ্যাঁ মেয়েরা করুক আর যাই করুক, আমি একটা ছেলে হিসেবে পর্দা করি, তোমার কোনো সমস্যা আছে? পরে আমরা বলতেছি, শহীদ তুমি আমার এরকম করে পাগল বানাই দিলা কেন? আমি এই 4টা মাস আমি খাই নাই, ঘুমাই নাই, রাস্তায় রাস্তায় পাগলের মতো তোমার খুঁজছি। তাই আমি বললাম, তুমি বিয়ে বসো না কেন? ও বলে, না আমি তো বিয়ে বসবো না, আমার স্বামীর এই এই আমার বাবার এই সম্পত্তি আছে, ওই সম্পত্তি আছে, মানে ওইগুলো কিন্তু সত্যিই বলতেছে, তাদের অনেক প্রপার্টি আছে, জায়গায় সম্পত্তি, এই সেই। তাই আমি বললাম, দেখো আসলে সত্যি কথা কি, এই আমি তোমার সাথে দেখা করার জন্য সেই শুধু ঢাকা থেকে আসছি, সব কথাই ঠিক আছে, কিন্তু তোমার দেখার পরে আমার আসলে ভালো লাগতেছে না। আমার মনে হয় যে তোমার অনেক বয়স হয়েছে, তুমি অনেক বয়স্ক, আমি এরকম একটা বয়স্ক মহিলার বিয়ে করবো না, বা এরকম একটা বয়স্ক মহিলার সাথে আমি রিলেশনে থাকবো না। আমি তোমাকে আগে দেখি নাই, না দেখে ফোনে কথা বলছি, এখন তোমার আমি দেখছি, দেখার পরে আমার আর ভালো লাগতেছে না, বা আমার এটা আর মানে আমার রুচিতে বাড়তেছে না আর কি, যে আমি তোমার সাথে ভবিষ্যতে আরও থাকবো। ও কান্না করে দিছে, মানে চোখের পানি ফেলে দিছে, ফেলে দিয়ে একদম আমার হাত ধরে কান্না করতেছে, না এটা তুমি করো না শহীদ, আমি বাঁচবো না, আমি তোমার অনেক ভালোবাসি, তুমি যদি আমি এখন এখান থেকে আত্মহত্যা করবো, আমি মারা যাবো, আমি গাড়ির নিচে পড়বো, এই সে। আমি ঠিক আছে, পাগলামি করার দরকার না, আমি একটু ভেবে চিন্তে দেখি যে কী করা যায়, আমি একটু চিন্তা ভাবনা করে তোমার জানাবো, আজকে এইটুকুই থাক। আমি বলে, না না না, তুমি মাস্কটা করলে আমি তোর একটু দেখে না, আমার দেখতে হবে না, তুমি যাও। পরে ওখান থেকে ওরে বিদায় করে দিলাম। আমি তখন আমার বিয়েতে গেলাম, কারখানায় গেলাম। কারখানায় যাওয়ার পরে ভাই আমার আর টেনশনে, মানে আমি নিজেই তখন খুব টেনশনে পড়ে গেলাম যে এখন আমি কি করব, বা সে যে আমাকে এইভাবে ডিস্টার্ব করতেছে, বিরক্ত করতেছে, আমি কোন পথে যাব। প্রচুর পরিমাণের আপনার চিন্তা, টেনশন, ডিপ্রেশনের ভিতরে পড়ে গেলাম যে এখন আমার কি করা উচিত, বা কোন পথে যাওয়া উচিত, কি করব, ওইটা নিয়ে খুব চিন্তায় পড়ছি। তো যাই হোক, এরকম করে তার সাথে এরপরও সে কল দেয়, এই শহীদ কী করো, কোথায় আসো, ভালো আসো, আমারে কল দেয়, আমিও কল দেয়, আমিও কথা বলি, সেও কথা, মানে দুজনের সাথে কথা বলি। এখন কথা বলতেছে নর্মালি এসে, তো এরকম করে কথা বলতে আমি একদিন বলি যে দেখো, তোমার তো অনেক বয়স হয়েছে, আর তোমাকে আমার পরিবার কখনো মেনে নেবে না, আমার বাবা মা মেনে নেবে না। আমার বাবা মা ঢাকায় এক শিল্পপতির মেয়েরে আমার জন্য ঠিক করছে, ওই শিল্পপতির মেয়ের আমার বিয়ে করাবে, ওই মেয়ের নিজের নামে বাড়ি আছে, আমি একটা বাড়ি পাবো, আর আমি তোমার বিয়ে করে কী পাবো? ও তখন আমরা বলতেছে, শহীদ তুমি এটা কী বলো, আমি তো তোমাকে ভালোবাসি, তুমি তোমার ভালোবাসার মানুষকে বিয়ে করবা, তোমার এখানে কি লাগবে? আমি বললাম যে না, আমি ওই মেয়ের বিয়ে করলে ঢাকাতে এত বড় একটা বাড়ি পাবো, তোমার বিয়ে করলে কী পাবো? ও আমার বলে, শহীদ তুমি আমার বিয়ে করো, আমার বাবার অনেক সম্পত্তি আছে, আমার বাবার প্রচুর পরিমাণে সয় সম্পত্তি আছে, আমাদের জায়গায় সম্পত্তি আছে, আমি প্রয়োজন আমার সমস্ত জায়গায় সম্পত্তি আমি তোমার নামে লিখে দেবো, আমার সমস্ত জায়গায় সম্পত্তি আমি তোমার নামে লিখে দেবো, আমি কিচ্ছু আমার নিজের নামে রাখবো না, সব তোমার নামে লিখে দেবো। আমি বললাম, সত্যি বলতেছো তো? দেখো আমি তোমার মতো একটা বয়স্ক মহিলার বিয়ে করবো, যদি আমি কোনো কিছু নাই পাই তাহলে আমি বিয়ে হবো। বলে, তুমি না পর্দা করো, তুমি না 5 ওয়াক্ত। আমি বলে, হ্যাঁ 5 ওয়াক্ত নামাজ পড়ি, পর্দা করি, সবই ঠিক আছে, তা তোমার বিয়ে করলে যদি আমি কোনো কিছু নাই পাই তাইলে ধরো আমার এসবের কোনো প্রয়োজন নাই, আমার কিছু না কিছু একটা দিতে হবে। পরে আমার বলে, হ্যাঁ তুমি কি চাও? আমি বললাম, তোমার সব সম্পত্তি আমার নামে লিখে দিতে হবে, দিবা? পরে আমার বলে, হ্যাঁ আমার সব সম্পত্তি আমি তোমার নামে লিখে দেবো, আমি কিচ্ছু নিজের নামে রাখবো, আমি সব লিখে দেবো। তাই আমি বললাম, আচ্ছা ঠিক আছে। এইভাবে তার সাথে আমি ওই দিন এই কথাটাই বললাম। বলে কখন বিয়ে করবা, কবে বিয়ে করবা, কবে বরিশালে আসবা? মানে একরকম পাগল হয়ে গেছে যে তুমি কবে আসতেছো, তুমি কবে আসবা, কবে বিয়ে করবা, মানে এরকম একটা অবস্থা। পরে আমি চিন্তা করতেছি, আমি বরিশালে যাব, তার সাথে দেখা করব। এখন দেখা করার পর তো সে আমাকে চিনে ফেলবে, এটা তো সত্যি কথা। যেহেতু এত বছর, 5 বছর হলে কী হয়েছে, হয়তো আমি মাস্ক পরা অবস্থায় ছিলাম বলে চিনতে পারে নাই, এখন যদি দাড়ি মোছের অবস্থায় চিনে যায় তাহলে আমি কি করব? আমি তো তখন আরও টেনশনে পড়ে গেলাম, মানে আরও বিপাকে পড়ে গেলাম, চিনে গেলে কি করব? কারণ বিয়ে করতে হলে তো তার সামনে আমার মুখ খুলতে হবে, বা কাজের অফিসে গেলে কাজের ছবি দিতে হবে, ছবি উঠাইতে হবে, এবং ঠিকানা আমি ভুল দে আর সঠিক দে, মুখের ছবি তো আর চেঞ্জ করতে পারবো না। পরে দেখলাম যে না, আমি তখন আবারও তার কাছ থেকে সরে গেলাম যে না, আমার জায়গা সম্পত্তি লাগবে না, তুমি তোমার মতো করে থাকো, আমাকে বিরক্ত করো না, তুমি তোমার দিকে যাও। না রে ভাই, এরপর ও আবার কল, আবার SMS, না শাহিন, না এই শহীদ, না আমি তোমার ছাড়া বাঁচবো না শহীদ, প্লিজ তুমি যা বলো তাই। আমি বললাম যে আচ্ছা দেখো, তুমি ওরা কতটা ভালোবাসো, বলে আমি তোমাকে আমি জানি না সে কেন আমার প্রতি এত বেশি দুর্বল হয়ে গেছে, মানে এত বেশি দুর্বল আমার প্রতি সে কেন হয়ে গেল, এটা আমি বুঝতে পারলাম না। ওরে এর আগে অনেক ছেলেরা ঠকাইছে, ওরা অনেক ছেলেরা ওর ইজ্জত নষ্ট করছে, ওরে বিয়ের প্রলোভন দেখাইছে, এগুলো আমার কাছে বলতেছে। তুমি একটা ভালো ছেলে, সৎ ছেলে, যে আমার হাতে পর্যন্ত স্পর্শ করো নাই, আমার কোনো হোটেলে নাই যাও নাই, খারাপ কোনো প্রস্তাব আমাকে দাও নাই, তা তুমি খুবই ভালো একটা ছেলে, আমি তোমার মতো একটা ছেলে পাইলে জীবনে কিছুই চাই না, তুমি ওসে লম্বা আছো, আমার পছন্দ হয়েছে, মানে ওরকম করে বলতেছে। পরে আমি বললাম, আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, তুমি আমার জন্য কী করতে পারবা? তুমি যদি এরকমভাবে জানো যে আমি তোমার পরিচিত কেউ, তবে কি আমাকে বিয়ে করবা? বলে, তুমি আমার পরিচিত কেউ হও আর যাই হও, আমার কোনো সমস্যা না, আমি তোমার বিয়ে করবো, আমি তোমার সাথে এক রাত থেকে প্রয়োজন আমি মরে যাব,
আমি বললাম বরিশালে, তখন আমি সেফ মনে করি না যে বরিশালে তার সাথে যাবো, কারণ তার আত্মীয় স্বজন অনেকেই বরিশালে আছে। পরে আমি বললাম যে ঠিক আছে, তাহলে তুমি একদিন ঢাকা আসো, আমি ঢাকায় তোমার সাথে একটু বৈশা কথা বলি। তুমি যদি মনে করো আমাকে বিয়ে করবা বা আমার সাথে সংসার করবা, তাহলে ঢাকাতে আসো, আমরা দুজনে একটু বসি, সরাসরি বসে আমরা কথাবার্তা বলি। বিয়েটা তো আর নর্মাল কোনো বিষয় না, সারা জীবন একসাথে থাকার মতো একটা বিষয়, সারা জীবন একসাথে থাকবো, তাহলে তুমি এরকম করো, তুমি এখানে চলে আসো। পরে আমাকে বলতেছে হ্যাঁ শহীদ, আমি আসবো, আমি চলে আসবো। তো যেদিন তারা ডেট দিলাম ওই ডেটে ও তখন চলে আসছে ঢাকাতে। ঢাকাতে আসার পরে আমরা একটা রেস্টুরেন্টে বসছি, বসার পরে ভাই আমি প্রথমে আমার মাস্কটা খুলছি। মানে আমার কিন্তু ভিতরে প্রচণ্ড রকমের ভয় যে আমাকে চিনে ফেলে কিনা, তো বদমেজাজি খারাপ মহিলা, হয়তো আমাকে এখানে মারাও শুরু করতে পারে। মাস্ক খোলার পরে সে আমার চিনতে পারে নাই, এটা হচ্ছে অবাক করা বিষয়, সে আমাকে চিনতে পারে নাই। আমার দিকে তাকাই ছিল অনেকক্ষণ, বাট চিনতে পারে নাই। মানে আমি ভয় পাইছিলাম যে চিনে যায় কিনা, অনেকক্ষণ ধরে তাকে যে চিনতে পারে নাই। না চিনতে পারার পরে সে তখন মানে সন্ধ্যা হয়ে গেছে, সে চলে যাবে। আমি বললাম যে তুমি তো রাতের বেলায়, বলে রাতের বাস আছে, রাতের বাস ধরে বরিশালে চলে যাব, সকালে গিয়ে বরিশালে পৌঁছাবো। তাই ও তখন আবার আমি তার সাথে দেখা টাকা করলাম, তাও কিন্তু সে আমার চিনতে পারে নাই। পরে সে চলে গেছে বরিশালের বাসে, তারা উঠে দিলাম, বাসে যাইতেছে। অ্যান্ড আমি কী করবো মানে বুঝতে পারতেছি না। ওই বরিশালে সে গেছে যে আমার আবার ফোন, মানে এই করবে সেই করবে, মানে সে আমারই বিয়ে করবে। এখনও অবাক করা বিষয় যে সে আমার মাস্ক খোলার পরেও কিন্তু আমার চিনতে পারে নাই। এটাই সবচেয়ে আমার কাছে অবাক লাগছে। পরে আমি বললাম যে দেখো শাইনা, তুমি ভুল করতে চাইতেছো, তুমি দেখতে শুনতে ভালো, তুমি দেখে শুনে বরিশালে একটা বিয়ে বসো, ভালো একটা ছেলে, ও আমাকেই বিয়ে করবো, তোমার যদি আমি না পাই আমি বিষ খাবো, আমি মরে যাবো। আমি অন্য কোনো ছেলেকে বিয়ে করা তো তাক দূরের কথা, অন্য কোনো ছেলের দিকে আমি ফিরেও তাকাবো না। এই জীবনে যদি বিয়ে করতেই হবে তোমারই বিয়ে করবো। মানে আমি চিন্তা করলাম যে তার কাছে আর লুকোচুরি করে কোনো লাভ নাই, তার কাছে আমি লুকোচুরি করেও বা কী করবো, সে হয়তো এখন ধরা খায় নাই, তাই আমার বাড়িতে নিয়ে যাবে, বা তার কোনো আত্মীয় স্বজনরা আসবে, আগে বড় ধরা খেয়ে যাবো। আমি তারে সব কিছু বলে দিই, এইভাবে তার সাথে না ঘুরা, তারে না পেঁচায়, তারে কষ্ট না দিয়া। সেও তো আমার একদিন দুধ খাওয়াইছে, আমি তার বুকের দুধ খাইছি। যাই হোক, সে আমার সাথে প্রতারণা করছে বা বেইমানি করছে, যাই করছে, আমি কোনোভাবেই তারে আর আঘাত না করি, তারে আমি সব কিছু সত্যটা বলে দিই। সত্যটা বলে দিয়ে তার কাছ থেকে আমি আসতে সরে যাই। মানে আমার ভিতরে এই জিনিসটা আসলো আর কি, যে আমি তার কাছ থেকে সরে যাব, তার সাথে আর কোনো সম্পর্কে আমি থাকবো না, এমন একটা জিনিস আমার কাছে মনে হওয়ার পরে একদিন রাতে আমি বললাম যে রাত 1টার দিকে তুমি আমার কল দিয়ে, আমি তোমার গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো। ওই কিন্তু পাগল হয়ে গেছে। মানে আমি যদি বলি যে এখন তুমি 10 তলা থেকে লাভ দাও, কিন্তু লাভ দিতে পারবে, মানে এত পরিমাণে আমার প্রতি দুর্বল। আর আমি বললাম তুমি আমার অমুক টাইমে কল দিও, রাত 1টা দিয়ে কল দিও, সাথে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো, বাট তুমি একা থাকো, কারোর সাথে রাখো না। পরে একটা হচ্ছে আমার কল দিছে। কল দেওয়ার পরে আমি বলি শাইনা, তুমি যে আমার কথাগুলো বলতেছো, তোমার কথাগুলো আমি সবই শুনছি, তোমার কথা আমি মানছি, কিন্তু শাইনা তুমি তো একটা মিথ্যাবাদী। আমার মিথ্যাবাদী মানে আমি তোমার সাথে কী মিথ্যা বলছি? আমি বলি হ্যাঁ মিথ্যে বলছো। তোমার 2টা ছেলে আছে, তোমার বড় ছেলের নাম এটা, ছোট ছেলের নাম এটা, তোমার স্বামী তোমার অমুক জায়গায় বিয়ে দিছে, তোমার স্বামীর সাথে তোমার এই সমস্যা, এরপরে তুমি একটা প্রতারক, একটা ছেলের ঠকাইয়া তার বাবার কাছ থেকে এরকম করে প্রপার্টি নিয়ে নিছো, তুমি একটা প্রতারক, তুমি তো আমাকে ধোঁকা দিছো। আমার বলে তুমি কে? এমনি তুমি কে? তুমি আমারে চিনবে না। পরে বলে না তুমি কি আমারে বলো, তুমি কি আমারে বলো। আমার চিনে কী করবা? আমার চিনে কি তোমার কোনো লাভ হবে? পরে আমার বলে তুমি কি আমার এলাকাতে আসছো? তুমি কি আমার এলাকাতে এসে আমার খোঁজখবর নিছো? তুমি আমার এলাকাতে আসছো না, আমার এলাকায় এসে আমার খোঁজখবর নিছো? তাই আমি বললাম যদি মনে করো এলাকায় গিয়েছি, তোমার এলাকায় গিয়ে তোমার খোঁজখবর নিয়েছি, তাহলে হ্যাঁ নিয়েছি। কেন? আমি তোমাকে বিয়ে করবো, আমি কি তোমার খোঁজখবর নিব না? বলে হ্যাঁ তা নিতেই পারো, কিন্তু এত নিখুঁতভাবে তুমি কীভাবে এই জিনিসগুলো বের করলা? এত নিখুঁতভাবে কে তোমাকে জানাইলো? এগুলো তুমি কীভাবে জানতে পারলা? আমি যেভাবে জানতে তো পারছি, এবং জানাশোনা তোমার হয়েই গেছে। তো যাই হোক, আমি আর তোমার সাথে বেশি কথা বাড়াতে চাই না, শুধু এটাই বলতে চাই যে তুমি যদি এভাবে একটা প্রতারণা করছো, এরপরে আর আমি তোমার সাথে থাকতে পারি না। ভাই এবার সে আমার প্রতি আরও দুর্বল। না আমারে ফোন দিয়ে কান্নাকাটি করতেছে যে না ঠিক আছে তুমি সব কিছু জানছো, যেহেতু আমি তোমারে বিয়ে করতে চাই, আমি তোমার ছাড়া বাঁচবো না, এই সেই। আবার তেমনি একদিন রাতের বেলায়, রাত প্রায় আপনার 10টা সাড়ে 10টা বাজে, প্রচুর পরিমাণের কান্নাকাটি। তুমি তো কান্নাকাটি করতেছো কেন? আরে তো কান্নাকাটি তুমি কেন করতেছো? তুমি কি জানো যে তুমি যার সাথে কথা বলতেছো, যে ছেলের সাথে কথা বলতেছো, ও তোমার ছেলে, ও তোমার বুকের দুধ খাইছে, তুমি কি জানো? পরে আমার বলে কে আপনি? আমি সুমন। শুধু এটাই বললাম যে আমি সুমন। এই সুমনটা বলার সাথে সাথে সে তখন লাইনটা কেটে দিছে, তার ফোন লাইনটা কেটে দিছে। লাইনটা কেটে দেওয়ার পর আমি তখন কলটা ব্যাক করলাম, দেখি যে নাম্বারটা বন্ধ। 2-3বার কল দিলাম যে না নাম্বার বন্ধ। নাম্বার যেহেতু বন্ধ, আমি আর তারে কল টল দিইনি। এভাবে 1 সপ্তাহ কেটে গেছে, তার সাথে আমার আর কোনো যোগাযোগ না, আর কল টল দিইনি। 1 সপ্তাহ পরে সে আমার আবার কল ব্যাক করছে।
এক সপ্তাহ পরে কল ব্যাক করছে, মানে ও নাম্বার দিয়ে আমার কল দিয়ে বলতেছে যে তুই আমার সাথে এইভাবে বেইমানি কেন করলি, ডাইরেক্ট রিসিভ করার সাথে সাথে। আমি বললাম বেইমানির কী আছে, আমি তো বেইমানিগুলো করতে পারতাম, তোমার বিয়ে করে তোমার বাপের সয় সম্পত্তি, আমার বাবার সয় সম্পত্তি আমি নিতে পারতাম, আমি তো নেই। পরে আমার বলে তুই আমার বিয়ে করবি, আমি তোর বাপের সব সম্পত্তি তোরে ফিরাই দেবো এমনি। আমি বলি তুমি কি পাগল হইছো, আমি তোমার বুকে দুধ খাইছি, আমি তোমার সন্তান। ও বলে না, তুই দুধ খাইতেই পারস, দুধ খাইলে আমার সন্তান হইলে কেমন? আমি বলি তুমি তো আমার বাপের বিয়ে করছো। বলে না, আমি তোর বাপের বিয়ে করি, এটা মিথ্যা কথা। তখন তুই যে দরবারে মানুষের কাছে বললি আমার আব্বারে বিয়ে করছো, বলে না, এগুলো আমি দরবারে মানুষের কাছে বলছি শুধুমাত্র তোদের জায়গা সম্পত্তি খাওয়ার জন্য, আর কিছুই না। বাট আমার এখন মনে হয় আমি তোরে না পাইলে মরে যাব, আমি তোর বিয়ে করবো ডাইরেক্ট। আমি বললাম এই পাগলামিগুলা বাদ দাও, তুমি এগুলো কী বলতেছো, আমি তোমার বুকের দুধ খাইছি, তুমি আমার হিসাব করলে দুধ, আমি তোমার বিয়ে করবো কেমনে? পর আমার বলে সুমন তুই আমার দুধ খাইছিস, কী খাইছিস এটা আমি জানি না, তবে তুই আমার বিয়ে করা লাগবে, আমি তোরে না পাইলে মরে যাব, তুই আমার পাগল বানাই দিছিস। আমি তখন বুঝলাম যে সে সম্ভবত আমাকে ধরার জন্য মানে একটা পায়তারা করতেছে বা একটা আমাকে ধরে ফেলবে এরকম একটা প্ল্যানিং করতেছে। আমি বললাম যে না, এই তুমি এখন একটা আমারে ধরার জন্য বা আমারে মারার জন্য তুমি একটা পরিকল্পনা করতেছো, এখন তুমি আমার ধরে ফেলবা মারবা, এই জন্য এটা একটা তোমার চালাকি, আমি তোমার সব চালাকি বুঝি। আমার বলে না সুমন না, আমি তোর সাথে কোনো চালাকি করতেছি না, আমি তোর বাবারে বিয়ে করি নাই, আমি তোর বিয়ে করবো, আমি তোর সাথে সংসার করবো, এটা জায়েজ। আমি বললাম না এটা না জায়েজ, আমি তোমার দুধ খাইছি, তাইলে কীভাবে জায়েজ? বলে না আমি তোর বিয়ে করবো, আমি তোর না পাইলে মরে যাবো, আমি কালকে ঢাকায় আসতেছি। তো আমি তারা কিছু বললাম না। এর পরের দিন সে আমার দুপুরে কল দিয়ে বলতেছি সে ঢাকায়। তা আমি বললাম তুমি ঢাকায়? বলে আমি ঢাকায়। কিন্তু কীভাবে সম্ভব, তুমি ঢাকায় গেলে? আমি ঢাকায় চলে আসছি, তুই আমার বিয়ে করবি। পরে আমি বললাম যে তুমি বরিশাল চলে আসো, পাগলামি করো না। বলে না আমি ঢাকায়, আমি তুই যতক্ষণ না পর্যন্ত আমার সাথে দেখা না করবো আমি ঢাকা থেকে যাবো না। দীর্ঘ 5 দিনের মতো সে ঢাকায় পড়ে আছে, না ঢাকা থেকে আসে না, খালি ফোন দেয় আমি ঢাকায় আসছি, আমি অমুক জায়গায় আছি, তমুক জায়গায় আছি, তুই ম্যানেজারের সাথে কথা বল, ড্রাইভারের সাথে কথা বল, মানে এরকম করে ঢাকায় ঘুরতেছে। এরকম করে ঘুরতেছে দেখা আমার ভিতর তখন মনে হলো যে না, যেহেতু ঢাকায়ও 1 সপ্তাহের মতো ঘুরতেছে, আমি দেখিও কোন পরিকল্পনা বা কোন প্ল্যানিংয়েও ঢাকায় ঘুরতেছে, আমি যাই। পরে সপ্তাহখানিক পরে আমি তখন ঢাকায় গেছি, যাই দেখি যে একদম পাগলের মতো রাস্তায় ঘুরতেছে। আমি দূর থেকে তারা দেখছি এক আবাসিক হোটেলে উঠছে, ওই হোটেলে আমি তখন ঢুকছি। ঢুকার পরও আমার দিকে তাকায় আছে, তখন আমার চিনতে পারে না। আমার বলে তুই আমার সাথে এত বড় বেইমানি করতে পারলি? আমি বলি বেইমানি তো তুমি আমাদের সাথে করছো, আমার সাথে করছো, আমার বাবার সাথে করছো, আমার পুরো পরিবারের সাথে করছো। বলে চল আমি তোর বিয়ে করবো, আমি তোর ছাড়া বাঁচবো না, আমি তোর জন্য পাগল হয়ে গেছি। তাই আমি বলি এইসব পাগলামি করো না, তুমি আমার দুধ খাওয়াইছো, তুমি আমার মা, এইসব পাগলামি করো না, তুমি এখান থেকে চলে যাও। আমার বলে আমি তোর বিয়ে করবো, আমি তোর বিয়ে না করলে বাঁচবো না। আমি ভুলে গেছি কোন সুমন টুমন সব কিছু, আমি তোর শহীদ বলে ডাকবো, আমি তোর শহীদ হিসাবে বিয়ে করবো না, কোনোভাবেই সে আমারে ছাড়বে না। এবং এই কথাবার্তার মধ্যে সে কীভাবে জানে তার হোটেলের লোকজনকে খবর দিয়ে রাখছে, এটা তারাই জানে, তারা ওখানে কাজে নিয়ে আসছে, মানে হোটেলের লোকজনকে সে ইশারা দিচ্ছে, তারা কাজে নিয়ে আসছে, আইসে এখানে আমার বিয়ে পড়াই দিব। তাই আমি বলে আমি তোর বিয়ে করতে পারি, আমার একটা শর্ত তো তোমাকে দিছি, আমার 3টে শর্ত আছে, টোটাল 3টে শর্ত মানলে আমি তোমাকে বিয়ে করবো, নাহলে আমি বিয়ে করবো না। আমার কথা হচ্ছে যাই হোক, যেরকম পাগলামি করতেছে পরেরটা পরে বা আগে দিয়ে কী করা যায়, তারা তো এখান থেকে বাঁচাই দিব, শর্তগুলো দেবো, শর্তগুলো সে মানবে না, হয়তো সে চলে যাবে। পরে আমার বলে ঠিক আছে কী শর্ত বলো। আমি বলি প্রথম শর্ত হয়েছে তুমি তোমার যত স্থাবর সব সয় সম্পত্তি আমার নামে লিখে দিতে হবে। বলে হ্যাঁ দিব। তোমার এলাকার কোনো লোকজনকে জানাইতে পারবা না যে তুমি আমাকে বিয়ে করছো? হ্যাঁ জানাবো না। এবং বিয়ের পরে তোমার বিয়ের পর আমাকে আরেকটা বিয়ে করার অনুমতি দিতে হবে। বলে না এটা কেন? আমি বলে হ্যাঁ দিতে হবে এই মর্মে যে আমি যদি আরেকটা বিয়ে না করি তাইলে ধরো আমি আমার জীবন যাবে কেমন করে, তোমার মতো একটা বয়স্ক বৃদ্ধ মহিলার সাথে কি আমার সারা জীবন কাটবে? বলে ঠিক আছে তুমি যদি মনে করো যে তুমি বিয়ে করবা তাহলে তুমি কইরো। তখন আমার আবার তুমি করে বলতেছে তাইলে তুমি কইরো। তা আমি চিন্তা করছি যে অন্য কিছু যাই হোক, আমার বাবার সম্পত্তিগুলো তো আমি ফিরে পাবো, আমি আমার বাপের সম্পত্তিগুলো ফিরে পাবো। আমি তখন বললাম যে ঠিক আছে রেজিস্ট্রি আনো। এবার আমি ওইভাবে তার সাথে লিখিতভাবে সব কিছু করছি, একজন নোটারি করে আপনার উকিল দিয়ে খুব ভালো করে লেখাইছি যাতে ও ফিরে যেতে না পারে, এভাবে নোটারি করে খুব ভালো করে আমি সব কিছু লেখাইছি। লেখানোর পরে আমি তখন তারে বিয়ে করার জন্য রাজি হয়েছি। তা আমার তো কোনো আইডি কার্ড নাই, কোনো কিছু নেই, ওই যেমন করে বলতেছে তেমন করে লিখিতভাবে বিয়ে হচ্ছে। এবার বিয়ে হওয়ার পরে সে আমার সাথে থাকবে। আমি বললাম যে থাকবো ঠিক আছে, বাট আমার আরও কিছু শর্ত আছে, আগে তুমি আমার সাথে জায়গায় সম্পত্তিগুলো লিখে দাও, দলিলে রেজিস্ট্রেশন অফিসে চলো, তারপরে ও বলে না আমি আজকে তোমার সাথে থাকবো। তা জোর করে আমার সাথে রাতের বেলায় ছিল, ওই হোটেলেই ছিল, এবং বয়স্ক মহিলা, আমার বলতে খারাপও লাগতেছে, যাই হোক যতটুকু হবার তার সাথে আমার হয়েছে। সকালবেলা আমি তাদের বললাম যে ঠিক আছে তুমি বরিশাল শহরে আসো তোমাদের কোর্টে, এখানে এসে তুমি আমার নামে সব কিছু লিখে টিকে দিবা, জায়গায় সম্পত্তি সব লিখে দিবা, আমি সব কিছু তোমার কাছ থেকে নিয়ে নিব। আমি বলি ঠিক আছে আমি সব কিছু তোমার নামে লিখে দিব, তুমি চিন্তা করো না। এই বলে সে তখন 1 সপ্তাহ পরে বাড়িতে, মানে ওইখান থেকে সে তখন বাড়িতে গেল, এবং তার একদিন পরেই
আমি কোর্টে যাব, মানে আপনার বরিশাল শহরে, ওইখানে সে আসবে, আমার নামে দলিল টলিল সব কিছু লিখে দিবে। এই মানে এরকম করে কথাবার্তা হয়েছে। কিন্তু বাড়িতে যাওয়ার পরে তার ফোনটা হঠাৎ বন্ধ। বাড়িতে যাওয়ার পরে মোবাইল ফোনটা বন্ধ, আমি যতই কল দিই নাম্বার বন্ধ বন্ধ বন্ধ, দীর্ঘ প্রায় 7-8 দিনের মতো নাম্বারটা বন্ধ। এই 7-8 দিন যখন আমি নাম্বারটা বন্ধ পাইলাম, আমি তখন গোপনে গোপনে তার ওই বাড়ির যোগাযোগ করতে শুরু করলাম যে সে আসলে কেন মোবাইল বন্ধ করে রাখছে বা ঘটনা কি। এইবার গোপনে গোপনে খবর নিয়ে জানতে পারলাম যে তার ভাইয়েরা, তার ছেলেরা তারা ঘরের মধ্যে আটকায় রাখছে, মানে ঘরের ভিতর তারা বন্দি করে রাখছে, ঘরের বাইরে তারা যেতে দেয় না। ঘরের মধ্যে তারা আটকায় রাখছে, ঘরের বাইরে তারা যেতে দেয় না। আমি তখন চিন্তা করলাম, কিরে, ঘরের ভিতরেও আমার কাছে আসতেও দেয় না, বা ঘরের মধ্যে আটকায় রাখছে এমনভাবে তালা টালা মাইরা খুব কঠিনভাবে তারা আটকায় রাখছে, একদম কঠিনভাবে, কোনোভাবেই বাসার বাইরে আসতে দেয় না, বাসার বাইরে আসতেই দেয় না। ওইখানের মধ্যে তারা একরকম একটা বন্দি অবস্থায়, জিম্মি অবস্থার মধ্যে তারা রাখছে। তো আমি চিন্তা করলাম যে কী করা যায়, এখন কী করতে পারি, এরকম বন্দি অবস্থায়, জিম্মি অবস্থায় তারা ওইখানে আটকায় রাখছে, আমি তো আর ওইখানে যেতেও পারবো না বা তারা আনতেও পারবো না, এখন কি করা যায়। পরে আমি আমার যে ভাইটা ছিল আর কি, আমাদের ওই ম্যানেজার ভাই, ওনার সাথে তখন তার দেখা পেলাম। ভাই বললাম যে ভাই এই ঘটনা, মানে এতক্ষণ আমি আপনাকে যা বলেছি সব কিছু আমি তার কাছে খুলে বললাম। সবগুলো বলার পরে সে ডাইরেক্ট বসে গেছে, বসে বলতে, স্যার সুমন, এটা তুমি করলে কি, এটা কীভাবে সম্ভব? আমি বললাম, হ্যাঁ ভাই, এটা সম্ভব, এবং এই সম্ভবটাই তার সাথে আমার হয়েছে, এটা সম্ভব। পরে আমার বলে, ওরে আল্লাহ রে, এটা তো পুরো গল্প সিনেমা ফেল করবে, এটা তুমি কি বলতেছো? আমি বলে, ভাই রে, এমন তো করে ফেলছে, এখন তারা তো কোনোভাবে ঘর থেকে, বাড়ি থেকে বের করে আনতে হবে, তারা তো এইভাবে আটকে রাখছে। পরে আমার বলে, দলিলের এই বিয়ের কাগজটা আছে না তোমার কাছে? আমি কি কাজের কাছে আছে, এখনও মনে হয় পেপার উঠে নাই। বলে, কাজের কাছ থেকে কোনো একটা ডকুমেন্ট নাও। পরে আমি ঢাকার অফিস থেকে কোনো একটা ডকুমেন্ট আমি নিলাম। নেওয়ার পরে ওই ডকুমেন্ট দিয়ে আমার ওই ভাই তখন ওদের বাড়িতে গেল, মানে আমাদের বাড়িতে গেছে, ডকুমেন্ট লয়ে আমাদের বাড়িতে গেছে। এবং আমাদের বাড়িতে যাওয়ার পরে বলতেছে যে আমাদের বাড়িতে গেছে, গিয়া ওনারে বের করে নিয়ে আসবে, এমন একটা কথাবার্তা আবার সব কিছু চলতেছে। এখন সারাদিন ছিল, বিকেলবেলা আসছে আমার এই ভাই, আইসা আমারে বলতেছে যে, সুমন, তুই মহিলারে বিয়ে করলি কেন? আমার এইটা বলে। আমি বললাম, বাইরে বিয়ে করছি তো এই কারণে। বলে, মহিলার সাথে আমি দেখা করি না, তার ভাইয়ের সাথে কথা বলছি, বিয়ের বিষয়ে বলছি, এবং তার ভাইরা কেমনে কেমনে সব কিছু জেনে গেছে। সে ঢাকায় এক ছেলের কাছে গেছে, এবং ওই ছেলের নামে সেই সব জায়গায় সম্পত্তি সব কিছু লিখে দিবি, এরকম পরিকল্পিতভাবে করে আসছি। এটা তার ভাইরা জানছে, জানার পরে তারে যেদিন বাড়িতে গেছে, এর পরের দিনে তারে মাইরা ধইরা তারে কোডে নিয়ে তার কাছ থেকে সমস্ত সম্পত্তি তার ভাই এবং তার যে সন্তান আছে 2জন, তারা লিখে নিছে। তার নামে কিন্তু কিচ্ছু নেই। তাই আমি বললাম যে, কি বলেন, তার নামে কিছু নেই? বলে, হ্যাঁ, তার নামে কোনো কিছুই নাই, সে সম্পূর্ণভাবে মানে তার নামে কোনো কিছু নেই। এখন সে একদম মানে এমন একটা অবস্থায় তারা আটকায় রেখেছে, এখন আনলে তুই তারে কী করবি? তুই তো সম্পত্তির জন্যই তারা বিয়ে করতে চাইছিলি। আমি বললাম, হ্যাঁ, আমি তো ভাই সম্পত্তির জন্যই তারা বিয়ে করতে চাইছিলাম, উন্নত কোনো কারণ না। বলে, হ্যাঁ, উন্নত এই অবস্থা। আমি বললাম যে, আচ্ছা ঠিক আছে, তাহলে আমার আর তার প্রয়োজন নাই, আমি আর তার খোঁজখবর নিলাম না, বা আমি আমার মতো করে ওইখানে চাকরি করি। এরকম করে চাকরি করতেছে, ওই অবস্থার ভিতর আছে। এভাবে প্রায় দীর্ঘ আপনার আরও 1 বছর কেটে গেল। এর মাঝে আমি একটা বিয়েও করছি, বরিশালে একটা বিয়ে করছি, এবং ও মাশাআল্লাহ অনেক ভালো ছিল, নাম ছিল জান্নাত। ওরে বিয়ে করছি, এবং ওরে বিয়ে করার কয়েক মাস পরেই একদিন হঠাৎ করে রাস্তার পাশে, আমি যে রাস্তার পাশে দেখতেছি, আমার ওই শাহিনা আপনার রাস্তার পাশে বসে আছে, একদম চেনা যায় না। আমি দূর থেকে দেখে মানে আনুমানিক একটা ধারণা হলো যে না, এটা ও। আমি দেখে ওরে চিনতে পারার পরে আমি দেখলাম যে ওর হয়তো পাগলের মতো হয়ে রয়েছে। ওইখান থেকে আমি তারা উঠে আনছি, ওইটা আইনা তারা আমি বাড়িতে আনছি, বাসে আনছি। আমার ওয়াইফ আর আমি থাকতাম। পরে আসার পর আমার ওয়াইফ বলতেছে, এটা কি? আমি বললাম, এটা তুমি চিনবে না, এটা আমার দুধ মা, ও আমার দুধ খাওয়াইছে। পরে আমার বলতেছে, কি বলো, তোমার দুধ মা? আমি বললাম, হ্যাঁ, ওরা ঘরে নাও। আমার ওয়াইফ ঘরে নিচ্ছে, ওর ভারসাম্য নাই আর কি, মানে একটু মানসিকভাবে প্রতিবন্ধী, মানে ভারসাম্য না, এক কথায় টোটালি যারা পাগল বলে, মানে টোটালি পাগল। ঘরের মধ্যে নিলাম, ঘরের মধ্যে নেওয়ার পরে আমার বউ তখন তার সেবা যত্ন করতেছে, ঠিক করতেছে, তারা ডাক্তারের কাছে নিতেছি, এবং এলাকাতে খোঁজখবর নিলাম, তার বাড়িতে এলাকাতে খোঁজখবর নিলাম, নিয়ে জানতে পারলাম যে তার জায়গায় সম্পত্তিগুলো তার মানে সব কিছু নিয়ে যাওয়ার পরে তারা ইঞ্জেকশন দিয়ে তারা পাগল বানায় তারা ছাড়িয়ে দিছে। মানে সে আজকে এই পুরুষের সাথে, কালকে ওই পুরুষের সাথে, বিভিন্ন পুরুষের সাথে সম্পর্ক করে তাদেরকে বিয়ে করতে চায়, বা তার চরিত্রে সমস্যা আছে। এই জন্য তার ভাইয়েরা এর আগেও নাকি সে প্রায় 10-15 জনের মতো ছেলেরে বাড়িতে নিয়ে গেছে বিয়ে করবে, বা বিয়ের এরকম, মানে তার চরিত্রে খুব সমস্যা। তো যাই হোক, আমি তার এইভাবে ঘরের মধ্যে রাখতেছি, বা সব কিছু ঠিকঠাক মতো রাখছি, তারা খাওয়াইতেছি, পড়াইতেছি। কিন্তু আমার ওই ভাই, যে ভাই আমার সহযোগিতা করছে, আমার সাথে ম্যানেজারি করছে ওই কারখানায়, আমার সেই ভাই তখন মাঝে মাঝে আমার বাসায় আসতো, আইসে জিনিসগুলো দেখতো।
ওনার আমি গোসল হিনান করাইতেছি, খাওয়াইতেছি। আগের থেকে মোটামুটি সে একটু ভালো হয়ে গেছে, আগের থেকে একটু ভালো হয়ে গেছে। এবং ভালো হয়ে যাওয়ার পরে সে আমার বাসার মধ্যে আছে। এবং যখন সে মোটামুটি, তার ব্রেন তো সবসময় নেই, সে ব্রেন যখন মোটামুটি একটু ঠিক হয় বা কিছু হয়, তখন সে বলে, আমার বউ জিজ্ঞেস করে যে আপনার এখানে কেন আসেন? স্বামীরই খুঁজতে আসছি। হ্যাঁ, আপনার স্বামীর নাম কি? বলে আমার স্বামীর নাম সুমন। এমন করে বলে। তো মাঝে মাঝে এরকম করে বলে। বলার পরে আমার বউ আমারে বলে যে কী ব্যাপার, ওনার স্বামীর নাম বলে সুমন, তোমার নামও সুমন, স্বামীরই খুঁজতে আসছে। আমি বলে, দূর, বয়স্ক মহিলা, বাধ্য তো এরকম পাগলামি করো না। তো তার বয়স কিন্তু তখনও বোঝা যায় না, সত্যি কথা যেটা, তার বয়স কিন্তু তখনও বোঝা যায় না। তো বয়স্ক একটা মানুষ, তখনও মনে হয় ইয়াং। হয়তো মাথার চুল টুল পরিষ্কার না করার কারণে তো কিছুটা খারাপ লাগছে। এখন বাসায় আনার পরে সে আবার আগের মতো। আমার ওই ভাই যে আমার বাসায় যাইতো, বাসায় যাতায়াত করতে, সে তখন করলো কি, আমার ওয়াইফের কাছে আস্তে আস্তে সব কথা বলে দিছে। আমার ওয়াইফে একটা ধার্মিক ফ্যামিলির মেয়ে ছিল, একটা পর্দাশীল পরিবারের মেয়ে ছিল। ওর বাবাও একজন নামকরা মানুষ ছিল। তখনই আমার ওয়াইফের কাছে আমার এই ভাই, যে আমার বাসায় যাইতো আইতো, আমার ওই ভাই, ইনি তখন সব কিছু আমার ওয়াইফকে বলে দিছে। আমার ওয়াইফকে বলে দেওয়ার পরে আমার ওয়াইফ তো তখন মানে একদম মানসিকভাবে অনেকটা ভেঙে পড়ছে যে আল্লাহ, এটা কি ওরে বিয়ে করছে, দুধ মারে আবার কীভাবে বিয়ে করে, সম্পত্তির লোভে পড়ে। একদিন হঠাৎ করে রাতের বেলায় আমার বউ তখন আমার হাতে এনে কোরআন শরীফ দিল। ওই সময় আমার বউ প্রেগনেন্ট, তার পেটে বাচ্চা আছে। কোরআন শরীফ প্রেগনেন্টে আমার বলে, তুমি কোরআনে হাত দিয়ে বলো তো এই মহিলাটা কে, এই শাহিনা মহিলাটা কে, যারা তুমি ঘরে নিয়ে আসছো। আমি তখন বললাম তো আমি ওনার দুধ মা, আমি ওনার দুধ খাইছি, পেটের দুধ খাইয়া বড় হয়েছি। আমার মা মারা যাওয়ার পর ওনার বুকের দুধ খাইছি আমি। পরে আমার বলি, ঠিক তোমার দুধ মা না বউ, তুমি কোরআনে হাত দিয়ে বলো। তো আমি তখন এতটাই ভেঙে পড়ছি, এখন আমি কোন সাইডে যাব, মানে কোন দিকে যাবো, তো কিছু বলার নাই। ওর পেটেও বাচ্চা। আমি তো কোরআনে হাত দিয়ে আমি তখন বললাম যে এটা আমার দুধ মাও, কলমা যেহেতু পড়ছি, কবুল যেহেতু বলছি, তাইলে আমার বউ। দুধ মা আমার বউ দুইটাই। ও বলে, দুধ মা কী করে আবার বউ হয়? আমি তোমার মতো একটা কাফেরের সাথে কেমন করে থাকতেছি, তোমার মতো একটা মুশরিক কাফেরের সাথে আমি কিভাবে থাকতেছি? এই বলি উনি তখন আমার কাছ থেকে সরে গেল। মানে আমার বউ এর পরের দিনে আমার ওই পেটে বাচ্চাটাই নিয়ে এসে আমার কাছ থেকে চলে গেছে। তা আমি ওই শাহিনা আক্তারকে আমার ঘরে রাখতেছি। আমি আমার বউরে বলতেছি, তুমি চলে আসো, তুমি চলে আসো, তুমি আর সেরকম করো না। না, ও আমার কোনো কথাই শোনে না। শেষ পর্যন্ত আমারে না শেষে আমারে ডিভোর্স দিয়ে আমার একটা মেয়ে সন্তান, আমার মেয়ে সন্তানটার সহ, ও তখন ওই আমার যেই মালিক পক্ষের ম্যানেজার, ওনার নামটা আমি বলি না, নামটা বলি এই কারণে, তারা ওই বরিশালের অনেক প্রভাবশালী, অনেক পাওয়ারি লোক। নামটাম বললে হয়তো আমি আর টিকতে পারবো না, আমাকে হয়তো মেরে ফেলবে। এই জন্য আমি ওর নামটা বলতে পারতেছি না। ওই নিমক হারাম বেঈমান তখন আমার বউরে নিয়ে, আমার বউ আর আমার সন্তানরা আমার বউটারে বিয়ে করে। আমার বউরের সহ তার তৃতীয় বিয়ে, 3 নম্বর বউ আমার বউ, 3 নম্বরে আমার বউটারে বিয়ে করে। পরে বউ আমাকে ডিভোর্স করে, আমি আর বউর কাছে যাইতে পারি না। বরিশাল শহরে থাকাই তখন আমার জন্য খুব দায় হয়ে দাঁড়াইছে। ওই গুন্ডা পাঠায়, সন্ত্রাসী পাঠায়, মাস্তান পাঠায় আমার মেরে ফেলার জন্য, এই সেই। তো সেই থেকে আমি এই বৃদ্ধ মহিলা, এই শাহিনা আক্তারকে আমি আমার কাছে রেখে দিয়েছি এবং সম্পূর্ণ মায়ের মর্যাদা দিয়ে রাখছি। সত্যি কথা যেটা, কখনোই তার সাথে আমার খারাপ কোনো কিছু আমার মনে জাগে না, মায়ের মতোই রাখছি তারে আমি এখন পর্যন্ত। সে আমার কাছেই আছে। আজকে অনেকগুলো বৎসর, প্রায় 8-10 বছরের মতো কেটে গেছে, সে আমার কাছেই আছে, আমার সাথেই আছে। এখনও বরিশাল শহরে আমরা আছি। আমি হয়তো বাসা চেঞ্জ করি, এরই মাঝে আমি 2 বছর ঢাকাতেও ছিলাম, তারও নিয়ে গেছি সাথে করে। সে এখন মানসিক প্রতিবন্ধী, মানে মানসিক প্রতিবন্ধী বলতে এখনও পাগল পরিপূর্ণ। তার সন্তানেরা বেশ কয়েকবার তার সন্তানের কাছে তারা ফিরেই দিতে চাইছিলাম, কিন্তু তার সন্তানেরা তাকে নিতে রাজি হয় না। সন্তানেরা নেবে না, তারা বিয়ে শাদী করে তারা সংসার করতেছে, তারা নেবে না, তার ভাইরাও নেবে না, কেউ তারা নেবে না। তো তার এই সম্পূর্ণ দায়িত্ব আমি পালন করতেছি, তারা আমি রাখতেছি, খাওয়াইতেছি, পড়াইতে আসি। মাঝে মাঝে মনে হয় যে আমি আসলে কি করতেছি, মানে আমি যা করেছি এতে আমি কি পাবো? আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, এখন আমার পেট পর্যন্ত দাঁড়িয়ে, আলহামদুলিল্লাহ। আমি আমার মনে হয় না যে 1 ওয়াক্ত নামাজ কাজা করি, 5 ওয়াক্ত নামাজ পড়ি, শুক্রবার, শনিবার, সোমবারে রোজা রাখি, দিনের পথে চলি, কিন্তু কেন জানি বারবার আমার কাছে মনে হয় অন্যায় করতেছি। আমি যে ওনারে বিয়ে করলাম, কলমা পড়লাম, আবার মায়ের মর্যাদাও দিতেছি, আসলে আমি কি করতেছি বুঝতে পারতেছি না। ইদানিং আমি খুব খারাপ স্বপ্নে দেখি, ভয়ানক স্বপ্ন দেখি, যে স্বপ্নগুলোর বর্ণনা আমি দিতে পারবো না, এত ভয়ানক স্বপ্ন দেখি। তাকে নিয়েই খারাপ স্বপ্নে দেখি, আমার ওই দুধ মাকে নিয়েই। তো এই কথাগুলো আমি না পারি কোনো হুজুরকে জিজ্ঞেস করতে, না পারি ভালো কোনো মাওলানার কাছে যাইতে, বা ভালো কোনো আপনার মানসিক ডাক্তারের কাছে যাইতে, কারণ আমার তো একটা মান সম্মান আছে। আমার মান সম্মান ধুলির সাথে আমি কীভাবে বলবো? শেষ পর্যন্ত আমি আপনার ধারস্থ হইলাম বা আপনার গল্পগুলো পাইলাম,
সেখান থেকে আমার কাছে মনে হলো যে আপনার যেহেতু অনেক ফ্রেন্ড ফলোয়ার আছে, এখানে অনেক বিজ্ঞ মানুষরাও আছে, জ্ঞানী গুণী মানুষরাও আছে, আমি আপনার কাছে দ্বারস্থ হয়ে আপনাকে আমি আমার কথাগুলো জানি, আপনাকে কথাগুলো জানাইলাম। আপনি গল্পটা প্রচার করেন, আমার নাম, ঠিকানা, লোকেশন সব কিছু বাদ দিয়ে যদি গল্পটা প্রচার করেন, এবং প্রচার হওয়ার পরে যারা গল্পটা শুনবে তারা যাতে আমাকে একটা সঠিক সিদ্ধান্ত দেয় যে আমি যেটা করতেছি এটা কি পাপ হচ্ছে না কি হচ্ছে, আমার কোন পথে যাওয়া উচিত, ওনার সাথে থাকা কি আমার ঠিক হচ্ছে, একই ঘরে ওনার সাথে থাকা কি আমার ঠিক হচ্ছে। যেমন আমি অনেকে মাঝে মাঝে গোসলও করাই, খাওয়া দাওয়া করাই, তো এগুলো কি আসলে শরীয়ত মোতাবেক ঠিক হচ্ছে নাকি আমি অন্যায় করতেছি, নাকি ওনাকে আমি কোনো বৃদ্ধাশ্রমে দিয়ে দিব, কী করবো বুঝতে পারতেছি না। যার জন্য আমি আপনাকে জানালাম, যদি পারেন আমাকে একটা সঠিক উত্তর দেবেন। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ভীষণ অদ্ভুত একটা গল্প, সিরিয়াসলি মানে অদ্ভুত বলতে একদম সত্যি অদ্ভুত একটা গল্প। আমি গল্প পড়ার পর প্রথম যখন পড়েছিলাম নিজে অবাক হয়ে গেলাম। এই সুমন ভাইয়ের সাথে আমার ভিডিও কলে কথা হয়, তিনি যথেষ্ট পরিমাণে দেখলে মনে হয় যে এরকম একটা লোক তার রাস্তা দিয়ে চলতেছে, আপনি যদি সালাম না দেন আপনি আফসোস করবেন যে এরকম একটা লোকেরে আমি সালাম দিলাম না। এতটাই ধর্মীয় প্রিয় বা ধর্মীয় একজন মানুষ। তা আমি তো আসলে কোনো মাওলানা বা মাওলানাও না, আবার কোনো ইয়েও না, তবে সম্পত্তির লোভে পড়ে বা বাবার কাছ থেকে বাবার সম্পত্তি ফিরে আনার জন্য সুমন ভাই যেটা করেছে তার দুধ মায়ের সাথে, এটা আমার কাছে মনে হয় অন্যায় করেছে। এবং তার দুধ মা শাহিনা আক্তার যেগুলো করেছে, আসলে পৃথিবীতে এরকম অনেক মেয়ে আছে। আমি কিছুদিন আগে একটা মেয়ের গল্প পাইছি, আমি জানি না কেউ বিশ্বাস করবে কি না, 31টা বিয়ে করেছে। ওনার গল্পটা আমি প্রচার করি নাই, ওনার বাড়িও বরিশালে থাকে, ঢাকাতে। আমি আগে বলে রেখে গল্পের নাম, ঠিকানা সব কিছুই কিন্তু কাল্পনিক, তো কেউ এটা নিজের মতো করে নেবেন না। তো এই মহিলা 31টা বিয়ে করছে এবং 31 জনের মধ্যে কোনো স্বামী তার এখন নাই। সে এখন এক আছে, এখনও আছে, কিন্তু 31টা বিয়ে করেছে। মোটামুটি বড় লোকই আছে, টাকা পয়সা আছে, ঢাকাতে নিজেদের বাড়ি টাড়ি আছে, বিশাল অবস্থা। তাহলে কিছু মহিলা আছে তাদের চরিত্রটাই এরকম, হাতে গোনা কিছু সংখ্যক মহিলা তাদের চরিত্রটাই এরকম। এরা কে ছেলে কে কি এটা দেখার বিষয় না, তাদের ভিতরে যখন কোনো ছেলের প্রতি অনুভূতি জায়গায় খারাপ চিন্তা আসে তারা এগুলো করে ফেলে। সেটাই হয়তো শাহিনা আক্তার করেছে এবং সে তার কর্মের ফল দিয়ে যাচ্ছে। সন্তান, স্বামী, ভাই সব ছেড়ে আজ পাগলের জীবনযাপন করছে। এবং সুমন ভাই শাহিনার সম্পত্তির লোভে পড়ে বা বাবার সম্পত্তি ফিরিয়ে আনার জন্য যেটা করেছে সেটা শাস্তিও সুমন ভাই পাচ্ছে। তার বউকে হারাইছে, সন্তানকে হারাইছে, এখন প্রায় মধ্যবয়স্কেরও শেষ বয়সে এসে এক মানবতার জীবনযাপন করছে বা আমার দ্বারস্থ হয়েছে। আমি ওনাকে সঠিক কোনো সিদ্ধান্ত দিতে পারবো না, বিকজ আমি কোনো মামলা না, এই বিষয়ে আমি কোনো কিছু বলতে পারি না। তবে আপনারা যারা গল্প শুনেছেন, মাঝে মাঝে আপনারা আমাকে কল করেন, অনেক ইমেলে কথা বলেন, এরই মাঝে আমি অনেক ভালো ভালো মানুষজন দেখতে পাই যারা অনেক জ্ঞানী গুণী আছেন। তারা আপনাদের মতো করে একটা কমেন্ট সুমন ভাইয়ের জন্য লিখবেন যে আসলে সুমন ভাই যেটা করেছে বা যেটা করতেছে এটা আদৌ কতটুকু বৈধতা আছে বা এটা কতটুকু ইসলামী শরিয়ত মোতাবেক এটা কীভাবে দেখা হয়, এটা আপনি একটু জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই শুভকামনা। আজকের মধ্যে এখানে বিদায়, দেখা হবে অন্যদিন অন্য কারো বাস্তব জীবনের গল্প নিয়ে। আল্লাহ হাফেজ অ্যান্ড আসসালামু আলাইকুম।